আজকে আমরা তোদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল যে স্যার হাতের সম্বন্ধে কিছু আমরা জানতে চাই। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা পামেস্ট্রি নিয়ে পড়ব। ঠিক আছে, আমি যে কারণে কালকে ক্লাসটা করাই, তোদের অনেক দিনের বোঝার এ ছিল যে আমরা ছক দেখি, অনেক মানুষ আছে যাদের জন্মের টাইম ঠিক থাকে না বা জন্মের দিন জানে না। তারা কেমন করে তাদের প্রবলেম হলে তারা যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যায়, যেমন আমরা হোরারির দিয়েও করতে পারি তেমনি পামিস্ট্রি দিয়েও করতে পারি। ঠিক আছে, প্রথমে আমার এই নোটসটা দেখ। আমাদের হাতে প্রধানত চার ধরনের রেখাটাই মেন। এই যে রেখাটাকে দেখতে পাচ্ছিস, আমি আর একটু বড় করি তাহলে আরো একটু পরিষ্কার হবে। এটাকে আমরা বলি আমাদের জীবন রেখা। এটা শুরু হচ্ছে এই জায়গাটা থেকে, এবং এটা যত নিচে যায় তত বেটার। এই জীবন রেখা বিভিন্ন ধরন নিয়ে আমরা আলোচনা করব। জীবন রেখা থেকে আমরা কি জানতে পারি? মানুষের স্বাস্থ্য কেমন যাবে, মানুষের রোগ কেমন আছে, মানুষের কিরকম মানে লোকের থেকে লাইফে কি ধরনের তারা হেল্প পাবে। এইবার এই জীবন রেখা যত বড়, তার লাইফ লাইনটাও অত বড়। বর্তমানে এটাকে তোরা 80 বছরটাই আমরা ধরে চলি, ম্যাক্স টু ম্যাক্স। খুব কম লোকই আছে যারা 80 বছরের বেশি বাঁচে। পামেস্ট্রির সব থেকে বড় জিনিস, একটা ভুল কনসেপ্ট আছে পামেস্ট্রিতে। সেই কনসেপ্টটা হচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে আমরা কোন হাত দেখব, মেয়েদের ক্ষেত্রে কোন হাত দেখব। ম্যাক্সিমাম জ্যোতিষীরা এই জায়গাটা ভুল করে। সেটা আমি বলে দিচ্ছি পামেস্ট্রিতে, যেটা আমাদের লাল কিতাবের আরেকটা নাম হচ্ছে সামুদ্রিক শাস্ত্র। তো পামেস্ট্রিটাও সামুদ্রিক শাস্ত্রের মধ্যেই পড়ে, অত ভাস্টলি নয়। তা আমি বোঝার জন্য তোদেরকে বলে দিচ্ছি। জীবন রেখা মানুষের রোগ, মানুষ কতদিন বাঁচবে এবং মানুষ কি ধরনের হেল্প পাবে। প্রথমে আমরা চারটে রেখা নিয়ে পড়ব, তারপর আমি বোঝাবো কোন গ্রহের হাতের কোন জায়গায় অবস্থান করে। আগে রেখাগুলো পড়ে নিই। এইবার বুঝতে হবে, আমি প্রথমেই যেটা বললাম, যে আমরা ছেলেদের ক্ষেত্রে কোন হাত দেখবো আর মেয়েদের ক্ষেত্রে কোন হাত দেখবো। আমরা ওই কনসেপ্টে যাব না যে মেয়েদের ক্ষেত্রে বাঁ হাত দেখতে হবে, ছেলেদের ক্ষেত্রে ডান হাত দেখতে হবে। হাতটা যে জাতক বা জাতিকার, তার দুটো হাতেই যা রেখা আছে আমরা দুটো হাতকেই কনসিডার করব। একটা হাত নয়, তার দুটো হাতকেই কনসিডার করব। দুটো হাতে যাই রেখা থাক সেটাই তার ভাগ। দুটো হাতে যে রেখাই থাক সেটাই ভাববে। এরম কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই যে মেয়েদের জন্য বাঁ হাত দেখতে হবে, ছেলেদের জন্য ডান হাত দেখতে হবে। এবার জীবন রেখা যাদের বড়, তারা অনেক দিন বাঁচবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তাতে এবার আমি আস্তে আস্তে যখন পড়াবো বুঝতে পারবি এবং নিজের হাতের দিকে তাকাবে। নেক্সট, সব থেকে বড় জিনিস, যাদের ছোট জীবন রেখা, যাদের ছোট, ঠিক আছে, তাদের কি হবে? যাদের জীবন রেখা ছোট হয়, মানে লাইফ লাইন যাদের ছোট হয়, তাদের সমস্যা হচ্ছে, এটাকেও আমি একটু বড় করি। এটা যদিও হিন্দিতে লেখা আছে, আমি সামারি করে তোদের বাংলাতে করেও দিয়েছি। যাদের জীবন রেখা বড়, তারা মোটামুটি 75-80 বছর অব্দি বাঁচে। যাদের জীবন রেখা বড়, তাদের মৃত্যুকালে খুব একটা কষ্ট পেতে হয় না। কিন্তু যাদের ছোট জীবন রেখা, মানে অনেকটা নিচে নেমে যে, তার মানে কি তার লাইফ লাইন ছোট, মানে খুব বেশি দিন বাঁচবে না, আগে মরে যাবে, এরকম কোনো কথা নেই। তারা মানসিক দিক দিয়ে মানে একটু প্রবলেমেটিক হয়, মানে তারা ফিকেল মাইন্ডেড টাইপের লোক হয়। ঠিক আছে, তারা যে কাজ করে সেই কাজে বিভিন্ন রকমের অসুবিধা তৈরি করে। সে ব্যবসা করলে ব্যবসা ঠিক মতন করতে পারে না,
চাকরি করলে চাকরিও ঠিক মতন করতে পারে না, ব্যবসা করলে ব্যবসায় ঘাটা হয়, মানে লসের তারা সম্মুখীন হয়। এইবার যেটা ভাইটাল জিনিস, যাদের অনেক বড় জীবন রেখা, নর্মালের থেকেও বড়, তাদের খুবই ভালো। যাদের ছোট, তাদের মন মানসিকতার প্রবলেম, তারা ফিকেল মাইন্ডেড হবে, তারা ঠিকঠাক ব্যবসা করলে কাজে মন বসাতে পারে না। এইবার তুই যদি নোটসেও চলে যাস আমার, সেখানে পরিষ্কার কি লেখা আছে, কি বলছে, যাদের জীবন রেখা দীর্ঘ, তারা উচ্চ স্তরের উৎসাহ পায়, শক্তি পায়, তারা কোনো জিনিস ছাড়তে পারে না, তারা দুঃসাহসিক কাজ ভালো লাগে, তারা ভালো গোয়েন্দা হতে পারে। যাদের ছোট, আমি প্রথমেই কি বললাম, এরা অর্থ কিন্তু মৃত্যু নয়, মানে শক্তি যার কম, যে ফিকেল মাইন্ডেড হবে, তারা ক্লান্ত থাকবে। এবার তুই যদি ক্লান্ত থাকিস, তোর কাজ হবে, তুই কাজ না করলে তোর ইনকাম হবে না। এবং যদি কারোর এবার একাধিক লাইফ লাইন থাকে, তাহলে তার অতিরিক্ত জীবন শক্তি, মানে আমার এনার্জিটা আমার লাইফে, একজনের যখন হাত দেখছি, জীবন লেখা মানে কিন্তু শুধু আয়ু নয়, একটা জীবনে মানুষটার যে ইন্টারনাল পাওয়ার, বডির যে ইন্টারনাল পাওয়ার আমাদের, সেই পাওয়ারটা জীবন রেখা দিয়ে দেখে। এই যে কোনো অ্যাস্ট্রোলজার তোকে দেখছে, যখন হাতটা দেখে পরিষ্কার বলছে আপনি খাটতে পছন্দ করেন না, আপনি খুব ফিকেল মাইন্ডেড, কি করে বলছে, তার জীবন রেখাটা শর্ট আছে। আপনার ব্যবসায় ক্ষতি হচ্ছে, তার জীবন রেখাটা শর্ট আছে। ঠিক আছে, এইবার চলে আসি এই নোটসটা। এইবার জীবন লেখার মধ্যে দেখলি কাট আছে, বিভিন্ন রকমের কাটা কাটা দাগ করছে জীবন রেখা, তখন কি হবে, জীবন রেখা আমাদের উৎসাহ, যদি সেখানে একটা লম্বা জীবন রেখার মধ্যে কাটস থাকে, মানে এরকম ক্রস সাইন হয়ে যাচ্ছে, কাটে যাচ্ছে, মানে মনে কর, একটা জিনিস আমি দেখাচ্ছি, দেখ, এঁকে বোঝাই তাহলে বুঝতে পারবে। মনে কর আমাদের এই একটা জীবন রেখা এরম লম্বা এসছে, এবার তার মধ্যে আমি দেখতে পাচ্ছি কাটস আছে, এরম একটা কাট, এরম একটা স্যার, কাট। স্যার এটা শেয়ার হয়নি স্যার। তোর শেয়ার হয়নি, আমি করে দিচ্ছি, এক সেকেন্ড একটু দাঁড়া, শেয়ার করে দিচ্ছি। এবার শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আমি বোঝাতে চাইছি, আমি আবার প্রথম থেকে করছি। কারোর জীবন রেখা, দাঁড়া, এখানে আমাকে পেন্সিলটার একটু রেঞ্জ বাড়াতে হবে, আমি বুঝ দিয়ে করি, তাহলে বুঝতে পারবো। এই মনে কর কারোর এরকম একটা জীবন রেখা আছে, সেই জীবন রেখার মধ্যে এরম ছোট ছোট কাটা, এইরকম সাইন দেখতে পাচ্ছিস, এর মানে কি? এর মানে হচ্ছে দুর্ঘটনা, এর মানে হচ্ছে অসুস্থতা। এবার এইখানে একটা জিনিস বোঝ, কারোর জীবন রেখাটা এরম লম্বা এলো, এই যে জায়গাটা, এটা ভাববি তার জন্মের টাইমটা, এখানে লেখ, মনে কর তার 0 ইয়ার্স লিখলাম, 0 ইয়ার্স। কারণ আমায় তো বুঝতে হবে, আমরা উপর থেকে নিচে নামি হস্তরেখা, নিচ থেকে উপরে যাই না, এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। এইখানটায় লেখো, মনে করো 80 বছর রইলো। এইবার এই কার্ডস গুলো তুই কখন কখন দেখছিস, কার্ডস গুলো দেখা যাচ্ছে, মনে কর এইখানে একটা কার্ড, এইখানে একটা কার্ড, এইখানে একটা কার্ড, 80 বছর অব্দি বেঁচেছে, তার এইখানে 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 তিনটে কার্ড দেখা গেল। তোর কাছে যখন এসছে, আমি এখানে আরেকটা জিনিস লিখে দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এই মনে কর এটা 80 ইয়ার্স যখন, এই, দাঁড়া, এটা যখন 80 ইয়ার্স এ হলো, তাহলে আমি কি বলতে পারি, তোর কাছে এসছে তখন ওর বয়স ধরে নে, 0 থেকে, এটাকে যদি আমি 4 ভাগে ভাগ করি লাইফটাকে, তাহলে প্রত্যেকটা কার্ডস আমি 20 বছর করেই যদি করি বোঝার স্বার্থে, মনে কর এর লাইফে এই জায়গাটা ছিল লাইফের, ধরে নে 24 বছর,
এটাকে ধরে নে 48 বছর ধরার জন্য, এটা ধরে নে ওই 62 বছর, এরকম টাইমে 62 বলছি, এটা ধরে নে 72 বছর। এইবার তোর কাছে ব্যক্তিটা এসছে তার লাইফে যখন তার বয়স হচ্ছে 23 বছর। যখন তার বয়স হচ্ছে 23 বছর, তাহলে তাকে কি প্রেডিকশন দেওয়া উচিত? তাকে এই প্রেডিকশন দিতে হবে, আমি 0 থেকে 80 দিক করে ভাগ করে নিলাম, লম্বা জীবন লেখা রয়েছে 24 বছরের কাছাকাছি, বা এটা তো আর অ্যাকুরেটলি বলা যায় না। তাকে তোরা এইভাবে প্রশ্নটা রাখবি, আপনার কি কোনো বড়সড় অ্যাক্সিডেন্ট ঘটেছে? যদি না বলে তাহলে বুঝতে পারবি যে কিছু দিনের মধ্যেই তার একটা অ্যাক্সিডেন্ট, কোনো দুর্ঘটনা অথবা বড় কোনো রোগ তার হতে চলেছে। এটা তাকে প্রেডিকশন দিতে হবে। কেন? আমি বুঝতে পারছি যে তার জীবন রেখাটা বিশাল বড়, কিন্তু একটা কার্ড দেখতে পাচ্ছি, ইকুয়াল কাটিংও আছে তার ওখানে। তার একটা কোনো ফাড়া আছে, দেখবি ওরা হাত থেকে ফাড়া বলে। ফাড়া মানে হচ্ছে দুর্ঘটনা, ফাড়া মানে হচ্ছে দুর্ঘটনা। অনন্ত, মিউট করে শোন। অনন্ত, নিজেকে মিউট করে শোন। আমি যেটা বলছিলাম যে কারোর মনে কর এরকম যখন আমরা দেখতে পাচ্ছি, সে আমার কাছে 23 বছর বয়সে এসছে, আমি কি করব তাকে, তার 24 বছর বয়সে বা তার আগামী বছরগুলোতে ফাঁড়া আছে, তাকে আগে থেকে আমাকে বলতে হবে। ফাঁড়া মানে দুর্ঘটনা, হয় কোনো বড় রোগ হতে পারে। জীবন লেখা হচ্ছে মানুষের এনার্জি। যেমন আমাদের ফার্স্ট হাউসে কি বুঝি, ফার্স্ট হাউস হচ্ছে আমাদের সেলফ, তেমনি জীবন লেখা হচ্ছে মানুষের সেলফ। ফার্স্ট হাউস থেকে আমরা আয়ু দেখি, সরি, ফার্স্ট হাউস থেকে আমরা মানুষের আয়ু দেখি, মানুষের হেলথ কেমন এটাও দেখি, মানুষকে কিরকম দেখতে সেটাও দেখি, তেমনি জীবন লেখা তার এনার্জি কেমন সেটাও আমরা এই জীবন রেখা থেকে দেখতে পারি। মানে জীবন রেখা ইজ ইকুইভ্যালেন্ট টু আওয়ার ফার্স্ট হাউস। এটা বুঝা গেছে? এটা কি বোঝাতে পারলাম? জীবন রেখা ইজ ইকুইভ্যালেন্ট টু আওয়ার ফার্স্ট হাউস, মানে যেটা হচ্ছে আমাদের সেলফের। এটা গেল জীবন রেখা। প্রথম রেখার নাম হচ্ছে জীবন রেখা, বা যার অরিজিনাল নাম যদি ইংরাজিতে বলিস তাহলে এটার নাম হচ্ছে লাইফ লাইন। হলো। এইবার আরেকটা সিনারিও দেখা যায়। এটা যেমন বুঝলাম যে জীবন রেখাতে কাটস থাকলে যেমন হয়, এবার কারো জীবন রেখাতে দেখবি আর একটা জিনিস ঘটছে, দেখাচ্ছি। মনে কর, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি পুরো। হুম। মনে কর কারোর এরকম জীবন রেখার মধ্যে দেখছিস এরাম, এরাম, এরকম, এরকম, মানে চেনের মতন, মানে জঞ্জির যাকে বলে, জঞ্জিরের মতন জিনিস জীবন রেখাতে পরিলক্ষিত হচ্ছে, সেক্ষেত্রে কি হবে? এরা কাউকে লাইফে হঠাৎ করে বিশ্বাস করতে পারে না পৃথিবীতে। যদিও এরা বিশ্বাস করতে পারে না বলে কি হয়, এদের নিজেদের এনার্জি লস হয়। মনে কর আমি তোকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, তুই আমার কথাটা শুনবি, কারণ তুই বিশ্বাস করতে পারিস না। এরা যতক্ষণে বিশ্বাস করে মানে তখন তাদের লাইফের সবকিছু শেষই প্রায়। একটা মানুষের লাইফে যদি 50 বছরে গিয়ে একটা মানুষ শেখে, সে আর শিখে কি করবে? কারণ লাইফের তার আগের যে 50টা বছর সে যে নষ্ট করে এলো, নিজে কাউকে বিশ্বাস করতে না পারার জন্য, নিজে কারোর সাথে না মেশার জন্য। তো আর এরা কি, এরা খুব একা থাকতে পছন্দ করে। এই ধরনের লাইন যাদের আছে তারা প্রচন্ড একা থাকে। মানুষরা তারা একা থাকে। তো যারা একা থাকে তারা কারোর যদি হেল্প না নেয়, আমরা একটা সোসাইটির মধ্যে যখন থাকি, কিছু মানুষ তো নিশ্চয়ই আমাদের শত্রু আছে, সেটা তো বলা যায়, কিন্তু কিছু মানুষ আমাদের বন্ধুও হয় যারা সত্যিকারের
আমাদেরকে হেল্প করতেছে। বাট কিছু আমরা আছি যারা এগুলোকে আমরা বিশ্বাস করতে পারি না। অনেকেই আছে, ম্যাক্সিমাম অনেকেই আছে এরকম, যারা কাউকে বিশ্বাস করতে পারে না। সেটা হাত দেখেও তার বলা যায়। হাতেই যাদের জীবন লেখাতে এই ধরনের জঞ্জিরের মতন জিনিস আছে, জঞ্জির কথার মানে হচ্ছে চেনের মতন জিনিস বা শেকলের মতন এরকম রেখা তৈরি হয়েছে, তাকে পরিষ্কার তোরা প্রেডিকশন দিতে পারবি যে আপনার তার হাত থেকেই বলি আপনি আর কাউকে বিশ্বাস করতে খুব অসুবিধা। এবং এদের মনটা খুব কিউরিয়াস হয়, যে যার কাছে এরা দেখবি কিছু লোক আছে, তারা জ্যোতিষীর কাছে গেলেও হ্যাঁ করবো, ও ঠিক বলছে তো, জিনিসটা হচ্ছে কিনা। তো এই ধরনের প্রবলেম এই ধরনের জাতকদের হাতে যাদের এরকম জঞ্জির তৈরি আছে তাদের হয়। ঠিক আছে। এইবার যাদের এটাকে জীবন লেখা দেখলি এইরকম দুমুখী হয়ে গেল, জীবন লেখাটা এইরকম দেখতে হয়ে গেল, এদের ক্ষেত্রে কি হবে? এদের ক্ষেত্রে 1 নম্বর হাউসের সাথে 12th হাউস কানেক্ট হয়ে যাবে, হয়ে গিয়ে তার বিদেশ যাত্রা করে দেবে, ফরেন ট্যুরস এর প্রবলেম তার করে দেবে, মানে বাইরে যাত্রা করবে। এরা খুব ট্যুর লাভার হয়, এরা ঘুরতে ফিরতে খুব পছন্দ করে, ট্যুর লাভিং পার্সন হয়। প্রচুর মানুষ এরাম আছে যাদের দেখবি হাতের জীবন লেখা নিচের দিকে গিয়ে দুটো মুখ হয়ে গেছে, তারা কিন্তু ট্যুর লাভিং প্রচুর। হ্যাঁ, আমার আছে। তারা খুব ঘুরতে ভালোবাসে। তোর আছে তো? তোর কি মনে হয় তোর বিদেশ যাত্রার এটা যোগ তৈরি করে এবং ট্যুর লাভিংও আছে? এবার বিদেশ হ্যাঁ। যাত্রার যোগ শুধু তৈরি হলে তো হবে না, একটা যোগ তৈরি হলে তার আরো না। বিচার আছে। যে কারণে আমরা হুম। পামেস্ট্রিকে 100% অ্যাকুরেট ধরি না, বাট পামেস্ট্রিতে এটা বলা যেতে পারে যে তুই ট্যুর লাভার কিনা, তুই একজন ট্যুর লাভার। বাট তোর বিদেশ যাত্রা হবে কিনা এর কিছু কম্বিনেশন আছে, যেটা কেপি বা লাল কিতাবে গেলে আরো পরিষ্কার ভাবে বুঝতে পারা যায়। বোঝা গেল? হুম, হুম, জীবন রেখা সম্বন্ধে বুঝিয়ে দিলাম। বোঝা গেছে তো দুজনে? হুম, হুম, একদম, 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 একদম। কেন আমি এটা বোঝালাম, আজকের ক্লাসটা আমি কেন কালকে করাইনি, তোদের অনেক দিনের পেরেন্টস স্যার আমি হাত দেখতে জানি, আমি হাতও দেখতে জানি, কিন্তু আমি হাতের দেখাটাকে অতটা ডিপেন্ড করি না, আমি ছকের উপর বেশি ডিপেন্ড করি। হ্যাঁ, তাই ভাই, আপনি হাত হাত দেখা আবার আপনি আমি শুরু করে দিলেন, ওটাই তো স্ট্রং হয়ে গেল। পামেস্ট্রি আমি ভালোই জানি, পামেস্ট্রি আমি করাতে চাই না কেন, পামেস্ট্রি নিয়ে কিছুক্ষণ বাদেই মাথাটা এবার গোলাবে। আমি আজকে তোদের একটা শর্ট জিনিস শিখিয়ে দিচ্ছি প্রেডিকশনে, যাতে তোদের সুবিধাটা হয়। এই বিদেশ যাত্রা বা ট্যুর লাভিং যোগও তৈরি করে এরকম দুমুখো জীবন রেখা। আরেকবার নিজের হাতটা প্রত্যেকে দেখ, কারণ হাত দেখাটা পামেস্ট্রির সব থেকে বড় জিনিস। হাত যদি না দেখিস তাহলে পামেস্ট্রি বুঝতে পারবি না। আবার আমি বুঝিয়ে দিচ্ছি, লাইফ লাইনটা শুরু হয় এইভাবে, আমি আরো একটু এটাকে ব্লক করে দিচ্ছি। প্রত্যেকের নিজের হাতের এই রেখাটাকে লাইফ লাইন বলা হয় বা জীবন রেখা বলা হয়। বোঝা গেল? এখানে পরিষ্কার নোটসে দেওয়া আছে কখন কি হবে। এইখানে আমি আরো জিনিসটাকে ছোট করে দিয়েছি, যে এখানে ইংরেজিতে আছে, তো মোটামুটি যেটা বোঝানোর আমি বুঝিয়ে দিই। দ্বিতীয় চলে হয় হৃদয়ের বা হার্ট লাইন, যাকে আমরা বলি। কোথায় থাকে বুঝতে পারছিস? প্রত্যেকের আছে হার্ট লাইন বলে একটা জিনিস হয়। এইটা হচ্ছে আমাদের জীবন রেখা, এইটা হচ্ছে আমাদের মস্তিষ্ক রেখা, এইটা, আর এইটা হচ্ছে হার্ট লাইন। হার্ট লাইনের সব থেকে বড় জিনিস বুঝিয়ে দিই। হার্ট মানে কি? হৃদয়। হৃদয় রেখা, হৃদয় রেখার কাজ একটু মানে নিজেকে ভালো মতন বুঝতে হবে। যার যত বড় হার্ট লাইন হবে সে তত মাটির মানুষ, তার হৃদয় বিশাল বড়, সে খুব তাড়াতাড়ি মানুষকে নিজের করে নিতে পারে, তারা খুব মানে লোকের সাথে মিশতে ভালোবাসে। বোঝা গেল? যাদের হার্ট লাইন যত বড় তারা খুব মাটির মানুষ হয়, যাদের হার্ট লাইন যত ছোট হবে তারা কিন্তু অতটা লোকের ওপরে ফটাক করে করে না। এবার 4টে টাইপের হার্ট লাইন হয় বেসিক্যালি। প্রথমটা হচ্ছে খুব বড়, এদের ব্যবহার খুব ভালো। ঠিক আছে। খুব মানে এদেরকে মাসুম হয়, মানে এরা একদম দয়ালু ব্যক্তি, এরা লোকের সাথে মিশতে ভালোবাসে। এইবার সেকেন্ড টাইপের যে হার্ট লাইন আছে, সেকেন্ড টাইপের হার্ট লাইনে তুই দেখছিস কারোর জীবন রেখা
এবার আমি চলে আসছি আমার নোটসে, দেখ কি বলছে। এটাকে একটু মিনিমাইজ করি, বড়টা পড়। একটি দীর্ঘ হৃদয় রেখা বোঝায় তুই কিরকম, তুই রোমান্টিক কিরকম। যার ছোট হবে কি বলেছি, তার লাইফে কোনো কাইন্ডনেস নেই। তারা হচ্ছে কিন টাইপের ব্যক্তি। কিন মানে হচ্ছে মন মানসিক বিকার, অথবা হচ্ছে মন মানসিকতার বিকার আছে তার মধ্যে। মন মানসিকতার যার বিকার থাকবে তার রোমান্স হবেই না, প্রেমিক সে হবে না। যারা যারা প্রেম করেছিস তারা নিজের হাতটাকে ভালো করে দেখো, যে হৃদয় রেখাটা অনেক সদূর প্রসারিত। জিৎ নিজের হৃদয় রেখাটা দেখ, বুঝতে পারবি হৃদয় রেখার স্থানটা অনেক বড়। এবং সবসময় দুটো হাত দেখবি, একটা হাত দেখবি না। কারোর যখনই দেখবি, কোনো জাতক হোক বা জাতিকা হোক, দুটো হাত দেখবি। তো দুটো আছে কি করে ক্যালকুলেশন করবো? দুটো হাতে কোনো কোনো রেখা কোনো হাতে নাও থাকতে পারে। অনেক টাইমে দেখতে পেলি কারোর হাতে ভাগ্য রেখাই নেই ডান হাতে। কারণ এমনও দেখা গেছে অনেকের ভাগ্য রেখা 40 বছরের পরও ওঠে। তার মানে কি সে ভাগ্য তার নেই? আমি এখন আমি তোকে একটা এক্সাম্পল বললাম, দুটো হাত দেখা, আমি কোনো ভাগ্য রেখায় যাইনি। দেখ, ধরুন এটা একরকম আছে, অন্যটা আর এক হুম, রকম আছে, তাহলে কি হবে? আমার তো আছে একটা একরকম আর একটা অন্যরকম। প্রথমে ডান হাতের রেখাটা যখন আছে, আমি আমার ডান হাতটা, যেহেতু আমাদের পাওয়ার হ্যান্ড প্রত্যেকের, ডান হাতটা থেকে বিচারটা করব। যদি সেক্ষেত্রে রেখাটা না থাকে ডান হাতে, ওকে, সেক্ষেত্রে আমাকে হুম, বাঁ হাতে এ নিতে হচ্ছে। যখন একটা আমার যদি হুম, অপশন এ থাকে, আমি অপশন বি তে যাব না। কথাটা বোঝা গেল? আচ্ছা, আচ্ছা। অপশন এ যখন আমি পাচ্ছি হাতে, তাহলে আমি অপশন বি তে প্রয়োজন নেই যাব। যত বড় হৃদয় রেখা হবে তত ভালো সে হবে, যত ছোট হৃদয় রেখা হবে তত খারাপ মনের মানুষ। যত বড় হৃদয় রেখা হবে প্রেমে বেশি পড়বে, প্রেমিককে সাহায্য করবে, মানুষকে সাহায্য করবে। যত ছোট হৃদয় রেখা হবে, এবং হৃদয় রেখাতে যদি বারবার কাটিং হয়, কাটিং কথার অর্থ হচ্ছে, মনে কর এটা যেমন জীবন রেখা ছিল, এটাতে যা, যেটাকে ডিলিট করলাম, মনে কর কারোর হৃদয় রেখাটা এরকম, হৃদয় রেখাটা এরকম বড়, ভালো মনের মানুষ, কিন্তু এখানে একটা কাটিং, এখানে একটা কাটিং, এখানে একটা, কি বোঝা গেল? এখান থেকে এটা বোঝা গেল এ প্রেম করতো, কিন্তু লাইফে অনেকগুলো প্রেম তার এসছে, যত কাটিং আসবে তার হাতে, বুঝতে হবে যত খাঁজ খাঁজ হৃদয় রেখাকে কাটবে, তার মানে ভালোবাসায় সে সফলতা পায়নি। ওই তিনটে টাইম তিনটে ভালোবেসেছিল, তার সফলতা আসে। হৃদয় রেখা শুধু প্রেমকে বোঝায় না, হৃদয় রেখা মানে মানুষের একটা মন, তার মানসিকতা, এইগুলোকে বোঝায়। যেমন জীবন রেখা মানুষের এনার্জি, মানুষটা কিরম টাইপের সেটা বোঝায়, তেমনি মানুষটার মনের টাইপ কেমন, সে ভালো মনের মানুষ না খারাপ মনের মানুষ, না সেলফিশনেস, এই সব ডিপেন্ড করে এই হৃদয় রেখার উপর। এটা হচ্ছে হৃদয় রেখার সংক্ষিপ্ত মন। এইবার তোকে যদি আমি নিয়ে যাই আমাদের থার্ড যে জিনিস, আমাদের তৃতীয় রেখা হচ্ছে, এখানে কিছু জিনিস আছে, এই যে দেখ, কিছু কিছু কন্ডিশন এখানে দিয়ে দিয়েছি। মধ্যমা আঙুলের নিচ থেকে শুরু হওয়া একটি হৃদয় রেখা সম্পর্কের ক্ষেত্রে স্বার্থপর মনোভাব প্রতিষ্ঠা করে। আমাদের মিডিল ফিঙ্গারের নিচ থেকে যে হৃদয় রেখাটা যাবে, তার মানেই বুঝতে হবে কেন স্বার্থপর হবে। মধ্যমা আঙুল কি আমি কিছুক্ষণ বাদেই শেখাচ্ছি। আগে আমি চারটে যে মেন রেখা, আমাদের চারটে কি কি রেখা আছে, জীবন রেখা, হৃদয় রেখা, ভাগ্য রেখা আর মস্তিষ্ক রেখা। আগে চারটে রেখা নিয়ে আমরা পড়িনি, এই চারটে রেখাই হচ্ছে মেন রেখা। এগুলো তখন বুঝতে পারবে। এই যে যারা অনামিকা থেকে, মধ্যমা থেকে অনামিকা আঙুলের মধ্যে শুরু হয় হৃদয় রেখা নিয়ে, সে সহজেই প্রেমে পড়ে যায়। তার মানে হচ্ছে কারোর লাভ রিলেশন দেখতে হলে, কারোর মন মানসিকতা দেখতে হলে তোকে তাকে হৃদয় রেখার উপর ডিপেন্ড করতে হবে। এইবার চলে আয় মানুষের ভাগ্য রেখা। এইটা হৃদয় রেখা, এই যে যেখানটা আমার মাউস কার্সার আছে, এইটা আমাদের জীবন রেখা, এইটা হচ্ছে আমাদের ভাগ্য রেখা। খুব ভাইটাল জিনিস ভাগ্য রেখা। অনেকের এবার হাতে এই রেখাটা থাকে না, অনেকের হাতে ভাগ্য রেখা থাকে না। যার যত ভালো ভাগ্য রেখা হবে, আমি যদি এখানে ভাগ্য রেখায় চলে আসি, কি বলেছে,
যার ভাগ্যরেখা উইদাউট কোনো কাটিং এগিয়ে যাবে, মানে ভাগ্যরেখা উঠেছে, তার অনেক বড় ঘরে জন্ম হবে, অনেক বড় বাড়িতে সে জন্ম, বাবা মা তার সবকিছু ইচ্ছার মানে চাওয়ার আগেই অনেক জিনিস পেয়ে যায়। তারা তাড়াতাড়ি চাকরি পেয়ে যায়, মানে মেঘ না চাইতেই জল তারা পেয়ে যায়। এইবার কারোর ভাগ্য রেখা নেই, তার মানে কি তার ভাগ্য নেই? ডানাতেও নেই, বাঁহাতেও নেই। ভাগ্য রেখা ওঠার কিন্তু কোনো টাইম নেই, 40 বছরের পরেও মানুষের ভাগ্য রেখা তৈরি হয়। এবার আফটার 40 যাদের ভাগ্য রেখা তৈরি হচ্ছে, তাদের কি কি প্রবলেম হবে? যার হাতে ভাগ্য রেখা নেই, তাদের প্রবলেম হচ্ছে 24 বছর বয়সে যে জবটা করার ছিল সেটা 24-এ পেলো না, গিয়ে হয়তো 26-এ। নিজের লাইফের ড্রিম আমি আইপিএস হব, 6বার পরীক্ষা দিল, 5বার ফেল করলো, 6বার মানে তাও খেটে গেল, মানে স্ট্রাগল করলো, তাই 600 বারে গিয়ে ফেল। এই স্ট্রাগলটাকেও দেখে। যাদের ভাগ্য রেখা নেই তার মানে তার লাইফের স্ট্রাগল, তার মানে কি, যাদের 9th হাউস খালি অথবা ফার্স্ট হাউস খালি, মানে কোনো গ্রহ নেই, তারা যে ভাগ্যের সাহায্য পায় না। মানে ভাগ্য রেখা রিলেটেড কোন দুটো হাউসকে করে? 9 কে করে আর ফার্স্ট কে করে, ম্যাক্সিমামটা 9 কে করে। তার মানে যাদের ভাগ্য রেখা আছে অনেক বড়, উইদাউট এনি কাটিং, তাদের খুব বড় ফ্যামিলিতে জন্ম হয়, তারা খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যায়, তারা সবকিছু লাইফে ভোগ করতে পারে, তাদের সবকিছু ভালো। যাদের নেই তাদের কষ্ট করে যেতে হয়। ভাগ্য ভালো না থাকলে কি করতে হবে? একটা মানুষের দুটো জিনিস হলে তবে একটা মানুষের জীবন তৈরি হয়, একটা হচ্ছে মানুষের ভাগ্য আর একটা হচ্ছে কর্ম। এবার যেখানে ভাগ্য নেই সেখানে তোমায় কর্ম করতে হবে। তুমি যখনই কর্মটা করছো তখন কি হচ্ছে? তখন দেখবি তাদের ক্ষেত্রে তারা একটা সার্টেন টাইমের পর গিয়ে সেটাকে অ্যাচিভ করে, খুব ইজিলি সেটা অ্যাচিভেবল হয় না। 3 নম্বর, যাদের ভাগ্য রেখা আছে কিন্তু ভাগ্য রেখাটা দুদিক হয়ে গেছে, ঠিক আছে, এবার ভাগ্য রেখা দুমুখী হয়ে গেছে। আমারই আছে, আমারই আছে ভাগ্য রেখা দুমুখী আছে। দুমুখী কিরকম? এরকম আমি বোঝ, এইরকম ভাগ্য রেখাটা উঠেছে এরম জায়গা থেকে, আর একটা মুখ বেরিয়ে গেল। এর মানে হচ্ছে এই ধরনের ব্যক্তিরা পড়বে একটা সাবজেক্ট, সেটা নিয়ে হয়তো তার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে, কিন্তু যেটা প্রফেশন নেবে সেটা ওই সাবজেক্টেরই নেবে। মানে তারা যে কলেজ থেকে যেটা তাদের হায়ার এডুকেশন বা বেসিক এডুকেশন যেটা শিখবে তার উপরে এরা কর্ম করে না। তারা লাইফে নিজের জবের যে প্যাটার্ন আছে ওটাকে চেঞ্জ করে, এবং তারা ইউনিভার্সিটি লেভেলে যেটা পড়েছে সেটা না করে পার্সোনাল লেভেল প্রফেশনাল কোর্স যেটা করবে সেটার উপরেই তারা চাকরি বা ব্যবসা করবে। যার যার আছে তার তার তোদের হাতে অতি অবশ্যই এই রেখার দুটো ভাগ আছে। কারণ জিৎ, তুই যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছিস ওটা তোর কর্মতে হবে না, তোর লাইফের এমন একটা অপরচুনিটি আসবে, বা অনন্ত তোর ক্ষেত্রেও তাই, যে জায়গাটা এখন তুই ওষুধের ব্যবসা করছিস, তোরা ইনক্লাইন্ড হয়ে গেছিস কোন দিকে যাওয়ার? অ্যাস্ট্রোলজির দিকে যাওয়া। জিৎ একটা জায়গায় চাকরি করছে কেন? সে ইনক্লাইন্ড হয়ে গেছে আমি অ্যাস্ট্রোলজির দিকে। তার মানেই হচ্ছে তুমি যে সাবজেক্ট নিয়ে পড়লে তোমার স্কুলের যে পুঁথিগত বিদ্যা সেটা তোমার কাজে লাগবে। উল্টে কোনটা কাজে লেগে গেল? তুমি আজকে এই অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছো, এটাই তোমার ভাগ্যটাকে বদলাবে। তারা চেঞ্জ করে লাইফের, তাদের জব মানে তাদের ওয়ার্ক এনভায়রনমেন্ট চেঞ্জ হয়। এই ধরনের ভাগ্য রেখা যাদের আছে। এইবার এই ভাগ্য রেখা, এইটা আমার ভাগ্য রেখা, এরম ভাগ্য রেখা উঠেছে খুব ভালো, এরম এরম দাগ দেখতে পাচ্ছিস ভাগ্য, তার মানে হচ্ছে লাইফ ইজ ভেরি স্ট্রাগলফুল লাইফ। মানে তোমাকে ভাগ্যর সাথ পেতে গেলে কর্ম করতে হবে, সারা জীবন লাইফে সংঘর্ষ করতে হবে, তবে গিয়ে তোমার ভাগ্য রেখার প্রবলেমটা বোঝা যাবে। এবার একটা লোক হাত নিয়ে এলো, সবার ফার্স্ট দেখবো তার জীবন রেখাটা। জীবন রেখা দেখে তাকে ডেফিনেশন বলে দিলাম যে আপনার মোটামুটি ভালো আয়ু অব্দি আপনি বাঁচবেন। মন মানসিকতা দেখার জন্য হৃদয় রেখা দেখে নিলাম, ভাগ্য রেখা দেখে নিলাম। ভাগ্য রেখাতে যদি লম্বা ভাগ্য উইদাউট কাটিং যদি দেখতে পাই, কোনো কিছু নেই, সুন্দরভাবে ভাগ্য রেখা উঠেছে, আপনার তো খুব ভালো জন্ম হয়েছে, ভালো জায়গা, আপনার বাবার পরিবারের অবস্থা ভালো, হয় আমি একটা উচ্চ জন্মেছি,
আমি চাকরি খুবই কম বয়স থেকে করে না, আমি চাকরি করি বা ব্যবসা করি, যাই হোক, কিন্তু কারোর দেখছিস ভাগ্যরেখাতে বারবার কাট, তার মানেই হচ্ছে আপনার ব্যবসা করলে ব্যবসায় আপনার কি ক্ষতি হচ্ছে, আপনি একটা করতে চাইছেন কোনো একটা কারণে গিয়ে ব্যবসাটা হয়তো ঠিক মতো সাকসেসফুল হলো না, একটা লেখাপড়া করছে কোনো ছেলে, তার হয়তো কোনো জায়গায় গিয়ে লেখাপড়াটা কমপ্লিট করতে প্রবলেম হচ্ছে, কিন্তু তাকে খাটতে হবে, ছেড়ে দিলে হবে না। এইটা গেল আমাদের থার্ড ভাইটাল জিনিস, ভাগ্য রেখা। এইবার চতুর্থ যেটা, সেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক রেখা। এরপরেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক রেখা। এইবার মস্তিষ্ক রেখা মানে হচ্ছে ডিসিশন তৈরি করো। মস্তিষ্ক রেখা কোনটা? জীবন রেখার উপর দিয়ে যে রেখাটা যায় তাকে মস্তিষ্ক রেখা বলে, এইটাকে মস্তিষ্ক রেখা বলে। এটা যত এই সাইডে এগোবে তাদেরকে বেসিক্যালি বুঝে নিবি, যার যত বড় মস্তিষ্ক রেখা তার ইন্টেলিজেন্স লেভেল তত ভালো। একটা বাচ্চাকে হাত থেকে বোঝা যায় যে সে কতটা ইন্টেলিজেন্ট, তার ইন্টেলিজেন্সই, তার কোনো জিনিসের প্রতি তার যে বুদ্ধিমত্তা, এগুলো সব পরিচয় দেয় মস্তিষ্ক রেখা। সে ভাবনা চিন্তা করে কাজ করবে, এই স্যার জিনিস। একবার দেখান কি? আপনার কাজটা নড়ছে না, আরেকবার দেখান। এইটা আমাদের কি রেখা? এটা কি রেখা? এটা আমাদের লাইফ লাইন। লাইফ লাইন বা জীবন রেখা। ঠিক তার হুম। উপর দিয়ে যে রেখাটা বেরোয় তার নাম হচ্ছে হেডলাইন। ঠিক আছে, হ্যাঁ। আমাদের মস্তিষ্ক রেখা। এইটা হচ্ছে হ্যাঁ। আমাদের কি রেখা? এটা হৃদয় রেখা। আর ভাগ্য রেখাটা এইরকম পাতলা হয়ে থাকে, ঠিক আছে, কারোর কাছে থাকে কারোর কাছে নাও থাকে। এখানে আমরা যখন হেডলাইনটা যত লম্বা হবে তার বিচার বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্স তত ভালো হবে। মানে তার মাথা তত চলবে। কিন্তু এটা তো সবার থাকে না স্যার, আমি দেখেছি যতদূর। একদম প্রত্যেকের হাতে থাকে। মানে এই যে আপনি যে রেখাটা বলছেন, এটা অনেকের হাতে থাকে না, ঠিক আছে, তোমার হাতে কিন্তু থাকবে, তোর হাতের ছবিটা তুলে এখানে শেয়ার কর, হাতের না, ছবিটা আমার আছে, আমার আছে, কিন্তু আমি অনেকের দেখেছি নেই, নেই ওটাই নয়, বলছি। হালকা আছে। তার ব্রেনের ইয়েতে প্রবলেম আছে, তার তার ব্রেনের প্রবলেম আছে। এই যে কি লিখেছে এখানে, কি বলছে? জীবন লেখা যার ভালো, ঠিক আছে, কেউ তাকে বোকা বানাতে পারে, খুব ভেবে শুনে কাজ করে। যার জীবন লেখা মস্তিষ্ক রেখা, জীবন লেখা বলছি, মস্তিষ্ক রেখা যার যত বড় হবে ভালো, তারা তারা কি করবে লাইফ, কারণ তারা বুদ্ধি নেবে। ব্যবসায়ীদের যারা আছে, বড় বড় ব্যবসায়ী দেখবি তাদের মস্তিষ্ক রেখা খুব তীব্র। এবার কেন তীব্র তার জিনিসটা পরের কনসেপ্টেই আসছে। কেন আগে রেখাগুলো বুঝে নি। রেখা না বুঝে হাতে গ্রহ কোথায় কোন গ্রহ আছে সেটা বুঝলে প্রবলেম হবে। আগে রেখাগুলো বুঝতে হবে। আমাদের লাইফে চারটে বড় রেখা যেটা প্রত্যেকের হাতেই থাকে, মস্তিষ্ক রেখা, ভাগ্য রেখা, জীবন রেখা এবং হৃদয় রেখা। যার মস্তিষ্ক রেখা যত বড় তার ইন্টেলিজেন্স লেভেল তত বড়। একটা স্টুডেন্টকে তার বাবা মা তোমার কাছে নিয়ে এসছে, তুমি মস্তিষ্ক রেখা দেখছো খুবই ছোট, পরিষ্কার বলে দেবে এ চঞ্চল, এ পড়াশোনা করতে চায় না। এবং যাদের ছোট হয় তাদের কি, ওরা পড়াশোনার মাথায় দিতেই চায় না, অন্য কোনো ফিল্ড, ওরা ইন্টারনেট থেকে নলেজ, পড়তে বসাবি পড়বে, ও পড়ে কি হবে, ওর যেটা নেওয়ার দরকার ওই ইন্টারনেট থেকে। এরা মন্দ বুদ্ধির হয়, এরা মানে কোনো একটা জিনিসের বারবার তারা বুঝতে হয়, তাদের বোঝাতে হয়। যাদের মস্তিষ্ক রেখা তীব্র তারা অল্পতেই ধরে ফেলে। আমার প্রচুর স্টুডেন্ট আছে যাদের যাদের মস্তিষ্ক রেখা বড় আছে, তারা অল্প সময়ের মধ্যে জিনিসটাকে গ্র্যাব করে বা ক্যাচ করে নিতে পারে। যাদের মস্তিষ্ক রেখা দুর্বল তারা কখনো সেটাকে ক্যাচ করতে পারে, তাদের সময় লাগে, তাদেরকে 5 থেকে 10 বার রেকর্ডিং দেখতে হবে একটা জিনিসের, তারা ডিপেন্ডেন্ট হবে। যার মস্তিষ্ক রেখা যত ছোট হবে তাকে তার ব্রেন যেখানে সাপোর্ট পাচ্ছে না, একটা পড়া কারোর একবারে মুখস্থ হয়, একটা কারোর 5 বারে মুখস্থ হয়। একদম যার 5 বারে মুখস্থ হচ্ছে তার মস্তিষ্ক রেখাটা দেখবি অনেক ছোট আছে। তাহলে যার মস্তিষ্ক রেখা যত বড় হবে, যার ইন্টেলিজেন্সি লেভেল যত বড় হবে, তার লাইফে স্ট্রাগল কম হবে, তাকে কম পড়তে হবে, কম কোনো খাটতে হবে। ব্যবসা করলে ব্যবসায়িক বুদ্ধি তার অনেক বেশি হবে। যত ছোট হবে ব্যবসা করবে, মনে কর
ও ভাবছে আমি অনেক বড়। অনেকে আছে না, আমরা অলিক কল্পনার জগতে ভাসি। তো অলিক কল্পনার জগতে ভেসে লাভ নেই। একটা জ্যোতিষী বলে দেয় না, মানে আপনি যে ব্যবসাটা করছেন আপনার তো ব্যবসা খারাপ চলছে, ব্যবসা তো ভালো চলছে না, এটা তো আপনি তো ঠিক মতো, হ্যাঁ আমি তাড়াতাড়ি ডিসিশন নিয়ে ফেলি। এই যে ডিসিশন টেকিং এর যে পাওয়ারটা, এটা মস্তিষ্ক রেখা ডিপেন্ড করে। মানে মস্তিষ্ক রেখার দ্বারা, প্রত্যেকের হাতে মস্তিষ্ক রেখা থাকে। এই হাতে বাঁ হাতে নাই তো বাঁ হাতে আছে, কিন্তু বেসিক যে তিনটে রেখা, এই তিনটে রেখা কিন্তু ম্যাক্সিমাম হাতেই থাকবে। একটা হচ্ছে জীবন রেখা থাকবেই, মস্তিষ্ক রেখা থাকবেই, হৃদয় রেখা থাকবেই। ভাগ্য রেখা কারোর একদম আবজা থাকে। আবার তুই যেটা বলছিস না নেই, জিৎ যে কথাটা বললো আছে মস্তিষ্ক রেখা, কিন্তু খুবই ছোট। তারা কি মন্দ বুদ্ধির লোক, কিছুই বুঝতে পারে না, বোকা গাধা, সবসময় কনফিউশনে থাকে, পড়াশোনায় তাদের মনই বসে। মানে সবসময় তারা কিরকম টাইপের লোক, মাথা দিয়ে ভাবে না, যা ওদেরকে ইমোশন বলে দিল, মানে মন যা বললো মনের কথায় কাজ করে। এবার মনের কথায় কেউ যদি কাজ করে, তার তো ভাই প্রবলেম হবে। তোমাকে বলছে, তুই ভাবলি একটা মেয়ের বাড়ির সাথে তোর সম্পর্ক হওয়ার কথা, তুই ভাবছিস মেয়েটা আমাকে, তোর মনে মনে তুই তাকে চাস। এমনও হতে পারে তুই এটা ভাবলি না, তোর বাড়ির স্ট্যাটাস আলাদা, তার বাড়ির স্ট্যাটাস আলাদা, একটা সামঞ্জস্যপূর্ণ স্ট্যাটাসেই সংঘর্ষ কম হয় প্রেম, প্রেমের ক্ষেত্রে। এবার সে কি করলো, সে মনে কর মুসলিম আর ও মনে কর খ্রিস্টান, এরকম একটা প্রেম করে বস। 2 নম্বর কথা, যাকে সাথে প্রেম করলো তার বাড়ি প্রচন্ড হাই স্ট্যান্ড, এখানে তার মস্তিষ্ক কোনো থেকে চিন্তা ভাবনাই ধরে। এবার কি হয়, সে প্রবলেমে পড়ে। জ্যোতিষীর কাছে গেলে টুক করে তাকে বলে দিচ্ছে তার মুখে, আপনি কি প্রেম করেন, হৃদয় রেখা থেকে বুঝে ধরে ফেলছে যে প্রেম করে কি করে না। তারপরেই তাকে সাক করে লিখে দিল, আপনার তো প্রবলেম চলছে প্রেমে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বিশাল বড় জ্যোতিষী, বিশাল বড় জ্যোতিষী, সব সূত্রের মধ্যে লুকিয়ে আছে। ওই বেড়ালগুলোকে পকেট থেকে বার করলেই ধরা ধরা পড়ে যাবে যে হাত থেকে কি করে বলে। এইটা হচ্ছে বাস্কের বেড়াল। এই 4টে লাইন থেকেই একটা মানুষের কেরিয়ার, একটা মানুষের লাইফস্টাইল, একটা মানুষের এনার্জি, একটা মানুষের মন মানসিকতা সব বুঝতে পারবে। এই 4টে লাইন যে বুঝিয়ে দিলাম, তুই এবার কারোর হাত দেখতে বসে তাই ভালো করে হ্যাঁ, যেগুলো বুঝিয়ে দিলাম, এই 4টে রেখা থেকেই তোরা মোটামুটি একটা প্রেডিকশন দিয়ে দিবি যে কোনো মানুষ সম্বন্ধে। প্লাস আমাদের নোটস তো আমি দিচ্ছি, নোটসটা তো রাখতেই হবে তোদেরকে। কেন, হস্তরেখার সেইরকম কোনো ভালো, বিশাল যে বিশাল ভালো বই আছে তা নয়। হস্তরেখাটা হচ্ছে সামুদ্রিক বিদ্যা, সামুদ্রিক শাস্ত্র যাকে বলে। এবং এই অনন্ত প্লিজ তুই না, তোর ব্যাকগ্রাউন্ডে তুই মিউটে যা, মিউটে গিয়ে ব্যাকগ্রাউন্ড নয়েস হচ্ছে, আমার ক্লাসে ডিস্টার্ব হচ্ছে, তুই মিউট কর নিজেকে। আমি যেটা বলতে চাইছি, একটা লোক তোদের কাছে, তার হাতটা আমি দেখলাম। আমি যদি আমার হাতের একটা ছবি এখানে শেয়ার করি, আগে আমি ছবিটা তুলছি আমার হাতে, একটু আমার হাতটা দেখ, একটু আমার হাতটা তোকে দেখতে হবে। কেন, হস্তরেখা এমন একটা জিনিস যেটা ওই মুখের কথাতে হয় না, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচমেন্টের দরকার আছে। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ না শিখলে তোরা করতে পারবি না। আমি আমার হাতের ছবিটা পাঠাচ্ছি। আমি হাতের ছবিটা তোদের সাথে শেয়ার করছি, তোরা দেখ। আমার হাতটা দেখে কি বোঝা যাচ্ছে, আমার এই হাত থেকে কি বোঝা যাচ্ছে? প্রথমে দেখ এই রেখাটাকে দেখ, আমার লাইফ লাইন দেখ, এটা হচ্ছে আমার লাইফ। বড় তো অনেক। লাইফ লাইন অনেক বড়, অনেক দেখিয়েছি। ব্যক্তিকে দেখতে মোটামুটি সুন্দর হবে বলেছি। ব্যক্তির হুম আর কি গুণ থাকবে, ব্যক্তির এনার্জি লেভেল খুব হাই হবে, হবে তো। যত বড় হুম লাইফ লাইন, তত বেশি তার এনার্জি লাইফ, মানে এনার্জি যুক্ত ব্যক্তি। আমি
এর কোনো জন্মের তারিখ নেই, এটা ধরে নে একটা লোক এসছে এবং আমি যা যা এই 4টে লাইন পড়ালাম, এই 4টে লাইনে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে জীবন রেখা, এইটা হচ্ছে তোর হৃদয় রেখা, এইটা হচ্ছে তোর মস্তিষ্ক রেখা, আর এই দেখ ভাগ্য রেখাটা, এই যে এই মালটা হচ্ছে ভাগ্য। এই যে দিয়ে দেখ দুটো দিক নিয়েছে ভাগ্য রেখাটা, দুটো পয়েন্ট, একটু ভালো করে ছবিটা দেখলে বুঝতে পারবি, হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়েছি, ভালো করে হাত থেকে যদি জাস্টিফাই করিস আরো ভালো বুঝতে পারবি, দুটো লাইন রয়েছে ভাগ্য রেখাতে এবং ভাগ্য রেখাটা নিচ অব্দি গেছে। কথা বোঝা গেল? এবার এটাকেই আমি নিচব যদি দিকে আঁকি, ঠিক আছে। আমি যদি আঁকি এটাকে এখানে, সব থেকে ভালো আমার তোদের বুঝতে আরো সুবিধা করে দিচ্ছে। আমার হাতটা দেখবো আর এটা কোন লাইন কিরকম গেছে। প্রথমে তুই ভাগ্য রেখাটাকে এঁকে নে। আমার ভাগ্য রেখাটা এইরকম গিয়ে এরম হয়ে গেছে। কতটা গেছে ভাগ্য রেখা? অনেক গেছে। হৃদয় রেখা পার করে আবার উপরে গিয়ে দুটো পার্টে ভাগ হয়ে গেছে। সবার আগে মস্তিষ্ক রেখাটা এঁকে নিয়ে ওর উপর দিয়ে কাট করে বেরিয়ে যাচ্ছে রেখাটা, ধরে নে এরম কাট করে বেরিয়ে যাচ্ছে। এটা উপরে গেল, গিয়ে হৃদয় রেখাটাও অনেক বড় আমার, এটাকেও এইখানে গিয়ে এইখান থেকে এরাম উঠছে ভাগ্য রেখাটা, এরাম হয়ে যাচ্ছে। আর আমার লাইফ লাইন যেটা যেটা এইখান থেকে বেরিয়েছে সেটা এইরকম জায়গায় আছে। এই ব্যক্তির কি পর্যালোচনা হবে, এইটা হচ্ছে হাত একজনের। এইটা কি, এই মালটা কি, এটা হচ্ছে তার লাইফ লাইন। এটা কি, এই মালটা কি, এটা হচ্ছে তার ব্রেন লাইন। এইটা কি, এই হাতটা কি, এই রেখাটা হচ্ছে ধরে নিয়ে তার হার্ট লাইন। এইটা কি, এটা তার ফেট লাইন। ফেট লাইন বা ভাগ্য রেখার আরেকটা নাম হচ্ছে লাক লাইন। এবার এই ব্যক্তির কি বিচার করব, এই ধরনের আমার কাছে আগে হাতটা এসেছে। সবার প্রথম আমি দেখলাম যে এই হাতে কোনো কার্ড নেই, লাইফ লাইনের ওপরে একটা ছোট্ট কার্ড আছে। আমার হাতে একটা ছোট্ট কার্ড আছে, ঠিক আছে, লাইফ লাইনে দেখতে পাচ্ছি একটা ছোট্ট কার্ড আছে। হুম। তো যখনই কার্ড আছে তার মানে কি আমার একটা ছোটবেলায় পড়া ছিল, সেইটার জন্যই কার্ডটা দেখানো হচ্ছে। এইখানে একটা ছোট্ট কার্ড আছে, কেউ দিচ্ছে কার্ডটা, এইরকম জায়গায় আছে। এবার যদি আমি মোটামুটি কি বলেছি 80 বছর অব্দি ধরেছি, লাইফ লাইন যার যত, আমি অনেকদিন বাঁচবো, আমি বাঁচবো অনেকদিন। এটা প্রথমে তুই আমাকে প্রেডিকশন দিবি বা তোরা প্রেডিকশন দিয়ে আমি বসে থাকবো, জিৎ এই হচ্ছে আমার হাত, এর প্রেডিকশন দিয়ে পরিষ্কার এঁকে দেওয়া হচ্ছে। দরকার পড়ে হাতের পিকচারটাও দেয়। হাতের হাতের পিকচার দেখি, হাতের পিকচার বেটার হবে এগুলো। দা- আপনার দেখ, লাইফ লাইন বড়, ঠিক আছে, অনেকটাই বড়। আহ হুম, বড় ছোট মস্তিষ্ক। জানতে চাইছি না, প্রেডিকশন জানতে চাই। 4টে রেখার কি প্রেডিকশন হবে? গুছিয়ে নে। লাইফ লাইন অনেক বড় মানে অনেক দিন বাঁচে। প্রথমে লিখে নিলি তো দশা অনেক দিন, ঠিক আছে। মস্তিষ্ক রেখা বিশাল বড় মানে হচ্ছে মাথার বুদ্ধি বহুত প্রখর, এটা যদি এইখানে এসে থেমে যেত এই মস্তিষ্ক রেখা, তার মানে হৃদয় রেখা কত বড় দেখ, এইখানে গিয়ে শেষ হচ্ছে। এবং কোথায় ওটা তো, লাইফের হৃদয় লম্বা রেখা তো চলছে। অত বড়। আরে এখানে কোথায় বুঝতে ওই পারছিস না? এই এই দেখ, ছোট করলে আবার দেখতে পাবি, দেখ এটা আবজা হয়ে চলে যাচ্ছে লাইনটা, এই অনামিকা লাইন অব্দি, মানে ছোট। রজনী অব্দি চলে গেছে হৃদয় রেখাটা। ক্যামেরায় তো পুরো বোঝা যায় না। আচ্ছা। যাক, হুম। মোদ্দা কথা হচ্ছে আমি একটা উদার মনের মানুষ, লোকের সাথে থাকতে ভালোবাসি। 2 নম্বর কথা, লোকের সাথে শুধু থাকতে ভালোবাসি না, দেখ একটা সাইন তৈরি হয়েছে, এম আকৃতির একটা সাইন তৈরি হয়েছে, দেখেছিস? হ্যাঁ, এম এম, হ্যাঁ। এটার সম্বন্ধেও পড়াবো আজকে, এই সাইনের মানে কি। আগে এটা বুঝে নে, মানুষের 4টে রেখা যত বড় হবে সেই অনুযায়ী তার প্রেডিকশনটা, এটা পারবি দিতে?
আশা করি। হুম হুম। এইবার চলে আসি, আমাদের চারটে রেখা নিয়ে পড়লাম, ভালো করে লিখে দিয়েছি কোন রেখা কাকে বলে, হৃদয় রেখা কাকে বলে, এই নোটসটার মধ্যে পরিষ্কার আছে, এটা দেখে নি। এইবার চলে আয়, এম আকৃতিতে যাওয়ার আগে আমরা এইটাকে আগে শেষ করি, তারপরে আমরা আকৃতিতে আসবো। নে, আঙুল হিসেবে দেখে নে, আমাদের তর্জনী হচ্ছে, তর্জনী থেকে নিচের যে জায়গাটা সেটা হচ্ছে বৃহস্পতির স্থান বা বৃহস্পতির পর্বত লেখা আছে, দেখ গুরু পর্বত লেখা আছে এই জায়গাটা। মানে ওর নিচটা, তাই তো? ওর নিচটা, এবং আঙুলটা কার আঙুল? বৃহস্পতির আঙুল, তর্জনী হচ্ছে বৃহস্পতির আঙুল। তুই এবার ভালো করে একটু দেখ, মাথায় বুদ্ধি কর, পোখরাজ কোন ওই আঙুলে? ওই জন্য স্টোন গুলো ওই ওই আঙুলে পড়ি। স্টোন গুলোর ওইভাবে কাজ হয় ওই যে সব। সূর্য লেখা, সূর্য হ্যাঁ, মানে ওই। এইটা হচ্ছে বৃহস্পতির পর্বত। এই পর্বতটা হাতটা এরম করলে যার দেখবি ফোলা ফোলা আছে বা পর্বতটা বেশ ভালো ফোলা মতো, তার বৃহস্পতি উচ্চে আছে, তার বৃহস্পতি উচ্চে আছে। ঠিক বৃহস্পতির পরের আঙুল, মধ্যমা আঙুলের যে নিচের পোর্শনটা যাদের ফোলা আছে তাদের শনি পর্বত ওটা। ওখানে শনি পর্বত, যাদের শনি খারাপ করবে কি করে, আমার যেমন শনি পর্বতটা দেবে আছে, আমার হাতে শনির প্রবলেম আছে, আগে যে স্টোন দেওয়া হতো লোককে হাত থেকে এই পর্বতের ওপর বিন্যাস করে হতো, এমনি আমাদের যে অনামিকা আঙ্গুল, এটা হচ্ছে মানুষের, যাদের এটা দেখবি খুব ভালো বেশ উঁচু হয়ে আছে এই পর্বতের জায়গাটা, মানে এই জায়গাটা, এর লাইফ প্রচুর ফেম হবে, মানে নাম যশ প্রচুর করবে, নাম যশ প্রচুর করবে। আর আমাদের কোড়ে আঙুলের নিচের যে অংশটা যাদের খোলা আছে, তারা ব্যবসাদার হলে তো বিশাল বড় ব্যবসাদার হবে। যদি অঙ্কের টিউশন পড়ায় বা অঙ্কের টিচার হয়, মারাত্মক টিউশন করে, কারণ এটা বুধ তাদের ভালো। তার মানে কি, এই চারটে আঙুলের যে নিচের যে অংশগুলো চারটে গ্রহকে রিপ্রেজেন্ট করছে। কনিষ্ঠা আঙুল রিপ্রেজেন্ট করে কাকে? বুধকে। অনামিকা কাকে করে? রবিকে। মধ্যমা শনিকে। তর্জনী গুরুকে। হয়ে গেল। এইবার হাতের এই পাশে, ঠিক বুধ পর্বতের নিচে আর গুরু পর্বতের নিচে যে দুটো অংশ আছে, এইখানে অংশটা হাতটাকে এই যে বলে দিয়েছি, এই দুটো হচ্ছে মঙ্গলের পর্বত। যার লাইফে মঙ্গলের পর্বত নেবে আছে, তার মানে তার মঙ্গল নিম্ন, মানে মঙ্গল গ্রহের ফলাফল খুবই খারাপ। ওই জন্য আগেকার দিনে হাত থেকে মাঙ্গলিক বলে দিত। এই দুটো জায়গায় মঙ্গল যদি দেবে থাকে পুরো হাতের, যে কারণে আমি মেনশন করে দিয়েছি যাতে ভুল না হয় দেখতে, যে এইবার তার ছক সব থেকে বেটার হয়, কারো ছক দেখার আগে নিজের হাতটা দেখে, হাতে না লেখ, হাতের মধ্যে পেন দিয়ে দিয়ে লেখ, যে এই জায়গাটাকে এই জায়গা পড়ে, সেই জায়গাটা উঁচু আছে নিচু আছে, নিজেরটা আগে দেখ, পরেরটা অটোমেটিক্যালি তোর ক্লিয়ার হবে। আগে নিজেকে দেখ, এই দুটো জায়গা তাদের দেবে থাকবে, তার মঙ্গলের সমস্যা আছে। এরপরে ঠিক মঙ্গল পর্বতের নিচে এই যে জায়গাটা, এটা হচ্ছে চন্দ্রের পর্বত। যাদের ফোলা মতুর হাতের চেটো অব্দি জায়গাটা আছে, তাদের চন্দ্র, চন্দ্র যদি কারোর উচ্চে থাকে, মায়ের থেকে ভালো সে জিনিস পাবে, লিকুইড ক্যাশ পাবে, তার অনেক অ্যাসেট হবে, লোককে যে বলতো আপনার গাড়ি হবে বাড়ি হবে, হাত থেকে কি করে বলছে? এই চন্দ্র পর্বত দেখে বল, বৃহস্পতির পর্বত দেখে বলে। কারণ চন্দ্র বৃহস্পতি এরা দুজনে বন্ধু, এবং এদের দুজনের পর্বত যদি উচ্চে থাকে, তার মানে সেই ব্যক্তির ভালো গায়ে আছে। ঠিক সেই রকম বুড়ো আঙুলের যে নিচের অংশটা, এটা যাদের ফোলা আছে, তারা লাক্সারিয়াস লাইফ লিড করে, তাদের বউকে দেখতে খুব ভালো হয়, আর যার ব্যবহারে থাকবে তার বউকে দেখতে কুৎসিত হবে, সে লাইফে ভিগড়ির লাইফ তারা লিড করবে। শুক্র পর্বত যদি কারো দেবে থাকে, তার বউকে দেখতে ভালো হবে না, সে নিজে গুড লুকিং হবে না। শুক্র যে যে কাজের সাথে কানেক্টেড, সেই সেই কাজ তার হবে না। যদি ভালো থাকে তো ভালো হবে, খারাপ থাকলে খারাপ হবে। হস্তরেখাতে রাহু পর্বত আর কেতু পর্বত দেবে থাকাটাই ভালো, মানে নিচের দিকে থাকাটাই ভালো। রাহু পর্বত এবং কেতু পর্বত, এই জায়গাটাতে রাহুর একটা ছোট্ট বিন্দু আছে, আর এইখানে একটা কেতুর ছোট্ট বিন্দু আছে। এবার এই হাত থেকেও দেখ, রাহুকে দুদিক দিয়ে কারা চেপে ধরেছে, দেখ মঙ্গল দুদিক দিয়ে রাহুকে কিন্তু দেখে, যে কারণে মঙ্গলকে মহাবত বলা হয়। রাহু কন্ট্রোলে কার কাছে থাকে? রাহু কন্ট্রোলে থাকে মঙ্গলের কাছে। কেন থাকে? মঙ্গল চেপে রেখে দেয়। এইবার ইলিউশন ইজ ডিপেন্ড আপন ইউর অ্যাকশন। যার রাহু পর্বত উঁচু,
এবং মঙ্গলের পর্বত মানে মঙ্গলের যে জায়গা দুটো পর্বত বলা হয় হাতের ক্ষেত্রে নিচু আছে, সে লাইফে করবে যা কাজ, সেই কাজেই সে প্রবলেমে পড়বে, সেই কাজেতেই তার কোনোদিনও সাকসেস আসবে, সে আরো মারাত্মক মারাত্মক ইস্যুতে পড়ে যাবে। যে কারণে অ্যাস্ট্রোলজিতে বলে রাহু পর্বত আর কেতু পর্বত যত নিচু থাকবে ততই ভালো, এগুলো না ওটা ভালো হলো। এইবার আমরা দেখ এইখানে আমি যেটা দিচ্ছি কোনটা কিসের ফিঙ্গার, মধ্যমা আঙুল শনির ফিঙ্গার, এইটা রবির ফিঙ্গার অনামিকা, এটা বুধের ফিঙ্গার, এইটা হচ্ছে জুপিটারের ফিঙ্গার। আমাদের বুড়ো আঙুল আমাদের উইল পাওয়ার বোঝায়, বুড়ো আঙুলের এই অংশটায় লজিক বোঝায়। এই জায়গাটা দেখ শুক্রের জায়গাতে দেখ কি লিখেছে, লাভ, ভালোবাসা। এরপরে লাইনগুলো এখানে দেওয়া আছে, কোন লাইন কি বোঝাচ্ছে তোদের হাত দেখার সুবিধার জন্য এই জিনিসটা আমি দিয়েছি, বুঝতে পেরেছিস? এইবার হস্তরেখায় অর্ধচন্দ্র সাইন, মানে দুটো হাতকে এখন যখন আমরা এক করি, যাদের যাদের এই অর্ধচন্দ্র সাইনটা আসে, মানে এই পাশের হৃদয় রেখা ওই পাশের হৃদয় রেখার সাথে যদি মিলে গিয়ে এইরকম চাঁদের আকৃতি ধারণ করে, বোঝা যাচ্ছে? এইরকম যদি চাঁদের আকৃতি ধারণ করে, এইবার দেখ কি বলছে, এরা বন্ধু নির্বাচন করে খুব বুঝে সুঝে, সবাইকে এরা বন্ধু করতে পারে না। খুব যে লোকের সাথে মিশবে তাও না, বেশি লোক ওরা মেশে না। এরা মানে বেশি জ্ঞানী লোকেদের সঙ্গে বেশি পছন্দ করে না, কেন এরা নিজেরা জ্ঞানী হয় তো, মানে অজ্ঞানীদের কাছে নিজের লাইফটাকে ফলাতে পারবে, তার জন্য এরা বেশি জ্ঞানী লোকেদের ঘনিষ্ঠতা পছন্দ করে না। যারা তার থেকে কম জ্ঞানের মান, তাদের সাথে এরা বেশি পছন্দ করে। এরা সবচেয়ে সাথে ঘনিষ্ঠ সময় এরা মানে চুজি হয়, ফ্রেন্ড চয়েসিং এর ক্ষেত্রে এরা খুব চুজি হয়, সবার সাথে ঘনিষ্ঠ থাকবে থাকে না। যখন এরা টাকা পয়সা খরচা করে তখন খুব চিন্তা করে, খুব চিন্তা করে স্টেপিং করে যে আমি এই টাকাটা খরচা করবো, এই টাকাটা খরচা করলে আমার কি তৈরি হবে। কারোর অনুগ্রহের ওপরে এরা নির্বাচন মানে অপছন্দ করে, মানে কারোর থেকে দান নিতে পছন্দ করে না। এরা সব সময় হার্ড ওয়ার্কিং করে নিজের লাইফে কিছু অর্জন করতে চায়। এইবার কারোর অর্ধচন্দ্র আকৃতির এলো প্লাস, সেই চিহ্নটার সাথে আমি আমার হাতে অর্ধচন্দ্র আকৃতি বিশাল লম্বা আমার কাছেই আছে, আপনার পছন্দের ব্যক্তিকে বিয়ে করবি, তার সাথে যদি তোর বিবাহ রেখাতে আমি আসছি এরপরেই, বিবাহ রেখা কাকে বলে সব দেখাবো, তো তার কিন্তু বিয়ে নিজের পছন্দের ব্যক্তির সাথেই হবে। এবার দেখ যদি অর্ধচন্দ্রের একটি চিহ্ন থাকে আর বিবাহ রেখা অন্য কোনো রেখাকে অতিক্রম করে, তাহলে বিবাহিত জীবন তার শুভ হয়। এই ধরনের ব্যক্তিরা বিচ্ছিন্ন হতে পারে, একটি আবার অন্য একটা সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। এইবার মেন যেটা সমস্যা, মানুষ কেরিয়ার নিয়ে এত ভাবে না আজকালকার দিনে, মানুষ বিয়ে নিয়ে যত চিন্তিত। হাতে বিয়ের লাইন কোনটা, বিয়ে একটা বড় ইভেন্ট, এইটা হচ্ছে আমাদের ম্যারেজের লাইন। হাত তুলে দেখিয়ে দিচ্ছি, লাইনের দৈর্ঘ্য আকৃতি কাটা দ্বীপ চেন এবং সংখ্যা তোর লাইফে কটা বিয়ে হবে, বিয়েটার কোয়ালিটি কেমন হবে সেটা। এই লাইন যত ভালোই থাক কিন্তু বিয়েটা ভাই নিজের উপর ডিপেন্ড করতে হয়। এবার দেখ বিবাহ রেখা কোথায় অবস্থিত, একজন ব্যক্তির হাতির তালুতে বিবাহ রেখা আমাদের কনিষ্ঠ আঙুলের নিচে এবং হৃদয় রেখার ওপরে, কনিষ্ঠ আঙুলের নিচে এবং হৃদয় রেখার ওপরে হচ্ছে বিয়ের রেখাটা থাকে, আমি দেখিয়ে দিয়েছি কোথায় থাকে। এইবার এই বিবাহ রেখাকে প্রেম রেখাও বলে। ছেলেদের জন্য ডান হাতটা দেখবি, মেয়েদের জন্য বাঁ হাতটা দেখবি। যাদের একটা লাইন আছে তারা খুব লাইফে তাড়াতাড়ি বিয়ে করে এবং তারা সুখী বিবাহ নির্দেশ করে, একটা লাইন যাদের আছে এই যে। একটি সোজা দীর্ঘ সাহসী বিবাহ রেখা গভীর এবং দীর্ঘ প্রেম, এইটি দেখায় যে আপনি আবেগ কোন কোন সাধারণত একটি সুখী পরিবার আছে। আপনার যদি শুধুমাত্র একটা বিবাহ রেখা থাকে যেটা অনেকটা বড়, এবং সূর্য রেখাটা কোথায় আছে, আমি সানের হাত দেখিয়েছি, সান কোথায় থাকে আমাদের অনামিকা, এই আঙুল অব্দি বিস্তৃত, বিবাহ রেখাটা যদি এই আঙুল অব্দি বিস্তৃত হয় সেক্ষেত্রে কি হচ্ছে,
তোমার লাইফে বিয়ে খুবই দাম্পত্য জীবন সুখ পাবে, এবং এদের বিয়ের পরে এরা দুর্দান্ত সাফল্য অর্জন করে, দুর্দান্ত সাফল্য অর্জন করে। হাতে দুটো রেখা যাদের আছে, তার মানে তোমার দুটো বিয়ে, মানে বিবাহ কঠিন হয়ে গেল। প্রথম সঙ্গীর সাথে আলাদা হয়ে যাবে। মনে কর আমি প্রেম করতাম একজন, বিয়ে আমার হয়েছে আরেকজনের সাথে, সেই বিয়েটা যার সাথে হলো আমার কেটে গেল। আমি আগে যাকে প্রেম করতাম আমার এক্স লাভারের সাথে আমার কিন্তু বিয়ে হবে নেক্সট টাইম। এইরকম ধরনের রেখা যাদের থাকে, এবং একটা লাইন দুটো লাইনের মধ্যে যেটা ছোট হবে, দুটো লাইন যদি সমান হয় তাহলে একরকম, আর দুটো লাইনে একটা লাইন বড় একটা লাইন ছোট, তার মানে দুটো বিবাহের মধ্যে একটা বিবাহ ভালো হবে, একটা বিবাহের ক্ষেত্রে বিবাহটা বাজে হবে। যে কারণেই তো বিয়েটা ভেঙে নেক্সট বিয়েটা হয়েছে। এবার আর যাদের যাদের তিনটে রেখা, আমার তিনটে আছে, তিনটে থাকলে কি হবে? এই যে লিখে দিয়েছে, আপনার খুব প্রতিশ্রুতি গুরুতর সম্পর্ক থাকবে, তবে তো আপনি সেই ব্যক্তির সাথে বিয়ে করবেন, ফার্স্টেই লিখে দিয়েছে। তিনটে বিবাহ রেখা এর মানে দেয় তোমার যার সাথে প্রেম ছিল খুব জোর, তোমার তার সঙ্গে গুরুতর মানে একদম রিয়েল লাইফ লাভ, তার সাথে তোমার বিয়ে হবে না। নিজের বুদ্ধিকে যদি না লাগাতে পারো, লাইফে তোমার প্রেম কখনো সাকসেসফুল হবে না। তিনটে মানে কি, যার দশটা আছে তার দশটা বিবাহ হবে এরকম ব্যাপার না। তিনটে আছে মানে হচ্ছে প্রেম করলাম একজনকে, খুব ডেডিকেটেডলি প্রেমের সম্পর্ক, কিন্তু বিয়ে আমি তাকে করবো না। কারণ আমি মাথাই চালাবো, আমার রোম্যান্স পুরো মায়ের ভোগে, আমি মাথা চালাবো, নিজের বুদ্ধিকে কাজে লাগাবো না, প্রেমটা আমার ভোগে চলে যাবে, আমি ওই নর্মাল পড়ে থাকবো, আমার একটাই বিয়ে হবে। মেন জিনিস যাদের তিনটে রেখা আছে পরিষ্কার তাদেরকে বলে দিবি, আপনি যাকে ভালোবাসেন খুব রিয়েল লাইফ লাভ, কিন্তু তার সাথে আপনার বিয়েটি হচ্ছে না। কারণ আপনি বুদ্ধি চালাবেন না, আপনি মন চালাবেন। হ্যাঁ, ও আমাকে বড় বড় কথা, ধর তোর সাথে আমি এত ভালোবাসি, আমি সে ঘরই ছেড়ে দিল, ডিভোর্স। ডিভোর্স তো দুরকম হয়, একটা প্রেমেও ডিভোর্স হয়, একটা মানুষের সাথে আর একটা মানুষের না থাকার সম্পর্ককেই ডিভোর্স বলে, সে বিয়েই করতে হবে। এবার যাদের বিবাহ রেখা খুবই ছোট, এরা নিজেদের বউয়ের প্রতি, বা এটা বৌদিবাজ বেশি হয়, নিজের বউকে এরা ভালোবাসে, এরা বৌদিদের অন্য লোকের বউকে বেশি ভালোবাসে। এদের প্রচন্ড ধৈর্যের অভাব। এরা যদি কারোর সাথে প্রেমে পড়ে না, খুব গভীর ভাবে পড়ে যায় না, ওই ওপর ওপর। এইবার ভালো করে দেখ, যাদের বিবাহ রেখা এরা খুব বেঁকে গেছে, সোজা থাকার জন্য ওপর দিকে বেঁকেছে, নিচের দিকে বেঁকা না, ওপর দিকে বেঁকেছে, নিচের দিকে টানছে, সম্পর্ক ব্যক্তিকে নিচের দিকে টানছে। আঙুলের ডগাকে আকাশ আর তালুকে পৃথিবী, মানে মধ্যাকর্ষণ মহাকর্ষ একটি বস্তুকে নিচের দিকে টানে। তাই যদি বিবাহ রেখা হৃদয় রেখার দিকে গভীরভাবে বেঁকা হয়, তাহলে নিম্নগামী টানকে, বিবাহ রেখা বেঁকা হলে তার চেয়ে বেশি হবে। এর প্রকৃত অর্থ হলো এই ব্যক্তি, আমাদের বিবাহ রেখা যখন আমরা আমাদের বইয়ের থেকে পরামর্শ নিই তো, হ্যাঁ, যে কোনো কাজে যাদের বিয়ে হয়েছে বেসিক্যালি, এদের যখন বিয়েটা করে না তার আগে মনে করে এরা আপন ভোলা থাকে, বিয়ে করার আগে এরা নিজেদের ফ্রিডম, তো এদের লাইফে ফ্রিডম চাই এদের খুব লাইফে। এরা যেই বিয়ে করবে এদের মাথার বুদ্ধি খুব, সেটা আর্থিক দিক দিয়ে হোক, সেটা মানসিক দিক দিয়ে হোক, কারণ তখন তারা নিজেদেরকে অ্যানালিসিস করে। একটা লোকের যখন পরামর্শ, ও এই কাজটা আমি ভুল করতাম না, আচ্ছা আমি ভেবে দেখছি কেন। এই রেখাটা আমরা ওপরে ওঠা মানুষকে কি বলি, মধ্যাকর্ষতে কি বলি, আকাশ, আর নিচটাকে মাটি বা পৃথিবী বলি। এবার তোকে যখন একটা জিনিস নিচের দিকে টানছে, তার মানে তোকে রিয়েল লাইফে ফিরিয়ে আনতে চাইছে। এবার এইটা যদি ওপর দিকে বাঁকা, এর মানে হলো, এটা সবার দেখা যায় না, প্রথম কথা হচ্ছে খুব কম লোকের দেখা যায়। এটা মানুষকে খুব হাওয়ায় তুলে দেয়। এই ধরনের বিয়েতে ও তার নিজেকে বিয়ে করে নিজেকে মানে সোয়াশের বাপের, যেমন 100 জনের মধ্যে হয়তো দেখতে পাবি 99.9 মানুষের এই বিবাহ রেখা নেই। এইবার কাটা যুক্ত বিবাহ রেখা, যদি আপনার বিবাহ রেখাতে কাটা আছে, কাটিং মানে কি,
যতক্ষণ এ ঘুরে যাচ্ছে, বিয়ে আর হচ্ছে না, কারণ নিজের মনের মতন মানুষ আপনি পাচ্ছেন। এবং যদি পেয়েও যায়, অনেক দিন তার থেকে দূরে চলে যাবে, আবার মানে সেই টাইমটা নিজের মধ্যে লোনলিনেসে ভুগবে, অবশেষে আবার পুনরায় মিলিত হবে। এইটা হচ্ছে কাটিং এর জিনিস। এইবার যদি এইরকম মানে দুটো জিনিস ভাঙা, মানে একটা বিবাহ রেখা যাচ্ছে, তোর যেমন তিনটে আছে বলছিস, দেখ এইখানে মাঝখানে কোনো গ্যাপ আছে কি? এই বিবাহ রেখায় যদি গ্যাপ থাকে, তাহলে তোমার সাংসারিক জীবনে সব সময় তর্ক চলবে, একজন আরেকজনের সঙ্গে তর্ক চলবে। এবং তর্ক যখনই চলবে, বিয়ে থেকে হতাশা। এ সব সময় বলা হচ্ছে এই ধরনের লাইনের যারা ব্যক্তি, যে ভাই, তোমাকে কিন্তু বিবাহিত লাইফে খুব স্টেপটা, যা তুমি মানে যাই করো, খুব ভাবনা চিন্তার সঙ্গে তোমাকে কিন্তু নিতে হবে। উইদাউট ভাবনা চিন্তাতে তুমি যদি এই জিনিসটাকে দেখো, তাহলে কিন্তু বিয়ে ভেঙে যাবার সম্ভাবনা থাকে। কম্প্রোমাইজের লেভেল তোমাকে বাড়াতে হবে, নিজের ধৈর্যটাকে বাড়াতে হবে। এইবার কারোর হাতের বিবাহ রেখা একটা টিপ দেখতে পাচ্ছিস, এইরকম একটা মোচড় দিচ্ছে, আমি আর একটু বড় করি বুঝতে পারবো। এরকম বিবাহ রেখার মধ্যে এরকম একটা জিনিস দেখতে পাই। দ্বীপ মানে সেটা ট্যাঙ্গেল হতে পারে। দ্বীপ তো আমরা দেখেছিস তো, ভূগোলের দ্বীপ পড়তাম। ট্যাঙ্গেল মানে দ্বীপ। কোন একটা বক্স দেখতে পেলি বিবাহ রেখার মধ্যে তৈরি হয়েছে, এদের বিয়েতে বাধা আসবে। যাদের এরকম দ্বীপ থাকবে, তার বিয়েতে বাধা আসবে। এখানে প্রেমে বাধা আসবে, প্রেম হলে পরে, প্রেম করে যদি বিয়ে করে, সেখানেও বাধা আসবে। এবার বাধা নিতে এই যে দেখ, আমরা যেমন ছক দেখে বলি শ্বশুর বাড়ির সাথে কেমন সম্পর্ক থাকবে, যাদের বিয়ের রেখা একটা এবং একটা রেখাতেই দেখছিস একটা মাত্র দ্বীপ আছে, তার বিয়ে যার সাথে হবে তার সাথে শুধু প্রবলেম হবে না, তার পরিবারের লোকেদের সাথেও তার প্রবলেম। মানে সে কোনোভাবে তাদেরকে পছন্দ করবে না, অথবা তার কাজকর্ম তার শ্বশুর বাড়ির লোকেদের এবং তার স্ত্রীর পছন্দ হবে না। স্ত্রী হলে স্ত্রী, স্বামী হলে স্বামী। এইবার কারোর দেখছিস, এই আগে যেমন আমি লাইফ লাইনের ক্ষেত্রে পড়িয়েছিলাম গ্রিলিং করা, বা এই ধরনের যাদের বিবাহ রেখা আছে, চুপচাপ বুঝে যাবি তার সেক্সুয়াল ডিজিজ হতে বাধ্য, তার সেক্সুয়াল ডিজিজ হবেই। এই ধরনের লোকের সেক্সুয়ালি ডিজিজ হবে, কারণ এরা প্রচুর কাম টাইপের লোক। সেক্সুয়াল ডিজিজ মানুষের দুটো কারণেই ঘটে: যারা ভালোবাসে কম, বেহাল্লাপনা যাতা করে, মানে লাভের থেকে লাস্ট যাদের বেশি, এবং অতিরিক্ত যৌন সংসর্গ যারা করে, তাদের হাতের রেখাতেই সেইটার প্রমাণ থাকে। তাদেরকে তোকে সাবধান করতে হবে যে আপনাকে কিন্তু যদি ঠিক থাকতে হয়, হাতে কিন্তু এই রেখা আছে, সেক্সের ওপরে আপনাকে কন্ট্রোল রাখতে হবে। কারণ সেক্সের ওপরে যদি কন্ট্রোল না রাখেন, তাহলে কিন্তু প্রবলেম। এইটা গেল। এইবার যাদের ভাই কোনো ম্যারেজের লাইনই নেই, তার কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের কিন্তু ম্যারেজ হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু এই যে আমাদের শুক্র পর্বত আছে, এই জায়গাটাতে কোনো ভালো যদি যোগ তৈরি হয়, তখন দেখে বলা যায় তার ম্যারেজ হতে পারে। কিন্তু যাদের লাইন নেই, ম্যাক্সিমাম জিনিসে তাদের কিন্তু বিয়েটা হবে না। বিয়েটা হবে না। এইটা ছিল, এই নোটসটা ছিল তোদের এরও। এইবার যে আরেকটা notes, এইবার যে সাইনের কথা বলছিলাম, কিছু কিছু অসপিসিয়াস সাইন আছে হাতের মধ্যে। এই সাইন কিভাবে তৈরি হয়? ভাই, এম সাইন তৈরি হতে গেলে চারটে রেখার সংযোগ লাগে। কোন চারটে রেখা? জীবন রেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, এবং একটা সেকেন্ড একটু ওয়েট করবি, হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, একটু বাদে কল করছি, আমি একটু ক্লাস নিচ্ছি, আমি করছি কল। এই যে রেখাগুলো দেখছিস, এম সাইন আসছে, এই চারটে রেখা নিজেদের মধ্যে যখন ক্রিস ক্রস করে, তখন এম আকৃতির একটা জন্ম হয়। আমার হাতেই আছে, আমি দেখিয়েও দিচ্ছি, ভালো করে দেখ। এই দেখ, এম সাইন আছে। এই দেখ এম, কোন কোন রেখার মিশ্রণে হয়েছে, এই দেখ, ভাগ্য রেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, আর লাইফ লাইন জীবন রেখা, চারটের মিশ্রণে এম সাইন।
এই এম সাইনকে রাজযোগ বলা। এই ধরনের ব্যক্তিরা খুব ডেডিকেটেড হয়, নিজেদের কাজের প্রতি খুব ডেডিকেটেড হয়। এরা প্রচুর খরুচে হয়, আমি প্রচুর খরুচে, খুব ডেডিকেট, আমি যেটা করি সেটার উপর আমি ডেডিকেট। এরা কোনো জিনিস সঞ্চয়, আমার যেমন বুক কালেকশন করতে ভালো লাগে। এরা প্রচন্ড প্রকৃতি প্রেমী, এরা প্রচন্ড ইমোশনাল, এরা প্রচন্ড মাত্রায় কুঁড়ে হয়। মস্তিষ্ক, এই যাদের এম সাইন আছে তারা প্রচন্ড পরিমাণে কুঁড়ে, আমি বহুত কুঁড়ে। কিন্তু আমার এই কুঁড়েমিটাই হচ্ছে আমার প্রফিটেবিলিটির কারণ। মানে যে কাজটা আমাকে 10 দিনে করতে হবে, আমি সেই কাজটাকে একদিনে করি। কেন করি? আমি 9 দিন ঘুমাবো, এটা আমি করে থাকি। এবার তুই ভাব, এবার কিভাবে বুঝবি সেটা? তোদের এই ক্লাসটাই আমি 6 মাস 1 বছর ধরে করাতে পারি, আমি এই ক্লাসটাকে তাড়াতাড়ি করালাম। এটাও কিন্তু এটা আমার প্রফিটের কাজ। কেন? আমার যে কাজটা আমাকে এই 6 মাস পড়াতে হবে কন্টিনিউয়াস, আমি একদিন একদিন করে পড়াতে পারবো না, ওই জিনিসটা তার মধ্যে থাকবে। এরা লাইফে নিজের লাইফস্টাইল সবসময় চেঞ্জ করতে থাকে। এদের ক্ষেত্রে ভাই যে কাছে আছে তাকেই ভালোবাসবে, বেশি লং ডিস্টেন্স রিলেশনশিপ এরা পছন্দ করে না। মানে তুমি আমার চোখের সামনে আছো তো ভালো, তুমি আমার থেকে দূরে চলে গেলে মানে তোমার প্রতি কোনো থাকে না। এবার এইটা একটা রাজ্য। এরা নর্মাল লাইফে কাউকে ডমিনেট করে না, কিন্তু প্রফেশনাল এরিয়া মানে চাকরির জায়গায় হোক, ব্যবসার জায়গায় হোক, এরা কিন্তু তার সাবঅর্ডিনেট গুলোকে ডমিনেট করে। এদের বাজে এফেক্ট কি আছে? হঠাৎ করে কাউকে বন্ধু বানায় না। হঠাৎ করে কাউকে বন্ধু বানায় না। এদের উচিত মানে, আর হঠাৎ করে বন্ধু যেহেতু বানাবে না, এদের উচিত নিজেদের না একা একা এদের উচিত এরা একা একা ঘুরলে এদের লাইফে কিছু উন্নতি আছে। এবার এই যে অনেকে বলবে আমার এম সাইন আছে, কিন্তু আমি তো লাইফে রাজ্য কিছু পাচ্ছি না। কেন পাচ্ছে না? এখানে দেখতে হবে 4টে লাইন দিয়েই এম সাইন তৈরি। যে এই 4টে লাইনের মধ্যে যে লাইনটাতে বেশি কাটা কাটা দাগ আছে, সেই লাইনটা মানে সেটা যদি ভাগ্য রেখায় বেশি কাটা দাগ থাকে, তার মানে ওই ভাগ্য রিলেটেড প্রবলেমে কিন্তু ফেস করবে। এদের মাইন্ড কি হয়, ডাইভার্ট থাকে। একটা কাজে বসলে যে একগ্রতা মনের মধ্যে থাকে। এদের শরীর সবসময় সাপোর্ট করে না, শারীরিক ক্ষমতা সবসময় সাপোর্ট করে না। এইবার নেক্সট যে লাইনটা, এটা খুব রেয়ার কম্বিনেশন, এটাকে এক্স লাইন বল বা এক্স সাইন বল। এটাও একটা রাজ্য। এটা কিভাবে তৈরি হয়? মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার মাঝখানে একটাই ক্রস হতে হবে, দুটো নয়, 10টা নয়, একটা মাত্র এই ক্রস সাইন থাকতে হবে। এরা প্রচন্ড উদার প্রকৃতির হয়, প্রচন্ড ধার্মিক হয়, মুসলিম হলে 5 বার নামাজ পড়বে, হিন্দু হলে পুজো পাঠ করবে। এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকে। এরা সবসময় নিজেদের ফ্যামিলি এবং নিজের বন্ধুদের দ্বারা প্রোটেকশন পায়। এরা প্রচন্ড দান করতে ভালোবাসে, এরা ওপরওয়ালার হেল্প পায়, ডিভাইন হেল্প পায় এরা। এরা সবার কাছে রেসপেক্টেড ব্যক্তি। এটা একটা সাইন। এইবার দেখ স্টার, এরকম না, স্টার মানে স্টার তো আর দেখতে পাবি না নক্ষত্রের মতো, এই ধরনের মানে অ্যাস্টিক্স মার্কসের সাইন থাকে অনেকের ক্ষেত্রে। স্টার যেখানেই থাকবে হাতে, এই জায়গাটাই ভালো। যদি ভাগ্য রেখার উপরে স্টার থাকে, ব্যক্তির ভাগ্যতে অনেক বেশি মানে বাড়তি আসবে। হৃদয় রেখার উপরে যদি স্টার থাকে, তার মানে হচ্ছে তার যাকে প্রেম করবে, নিজের ইচ্ছিত ব্যক্তির সাথে তার বিয়ে হয়ে যাবে। লাইফ লাইনের উপর যদি স্টার আসে, এদের উদ্যম বেড়ে যায়, কাজের ক্ষেত্রে এরা কাজ করতে বেশি ভালোবাসে। কারোর মনে কর শনির পর্বতে স্টার রয়েছে, মানে নিজে এমন সে কাজ করবে, তার এমনি তার উন্নতি হয়ে যাবে। এটা হচ্ছে এক ধরনের সাইন। এইবার একটা ভি সাইন থাকে, যা হৃদয় রেখা যাদের এইরকম ভাবে শেষ হয়ে এরাম দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এই সাইনটাকে বলা হয় ভি সাইন। ভি সাইন যুক্ত ব্যক্তির একটাই জিনিস লক্ষ্য রাখা উচিত, এরা বন্ধুদের সাথে থাকতে ভালোবাসে। কারণ প্রথমেই আমি বলেছিলাম যে ভি সাইন মানে হৃদয় রেখাটা হচ্ছে বন্ধুত্বের রেখা। যার মন যত বড়, তার বন্ধুর সংখ্যাও তত বেশি। যার মন যত উদার, যে সবার সাথে মিশতে পারে, তার ভালো তত। তাহলে এইটা গেল ভি সাইনের জিনিস। এইবার আমাদের দেখতে হবে যেটাকে বলে ট্রায়াঙ্গেল সাইন। ট্রায়াঙ্গেল সাইন তৈরি হয় বেসিক্যালি 3টে রেখা নিয়ে। কি কি রেখা? প্রথম হচ্ছে মস্তিষ্ক রেখা, মাইন্ড লাইন। একটা হয়ে গেল লাক লাইন, এইটা লাক লাইন তো, বা ফেট লাইন যেটা ভাগ্য রেখা।
মাইন্ড লাইন। আর এইখানে দেখ বুধের ঘর থেকে, এটা বুধের ঘর তো, এই জায়গাটা বুধের পর্বত তো, এইখান থেকে কোন লাইন নেবে যদি এই ট্রায়াঙ্গেলটা তৈরি করে দেয়, এইটা বুধের ঘর, কনিষ্ঠ আঙুল বুধের ঘর, যে কারণে পান্না আমরা করে আঙুলে পড়ি, আঙুলটা বুধের, পর্বতটাও বুধের, এই জায়গাটা বুধের জায়গা, ওইখান থেকে কোন লাইন নেবে যদি এই ট্যাঙ্গেলটা তৈরি করে, এই ট্যাঙ্গেলটা যদি তৈরি করেন, এই মাইন্ড লাইন মানে মস্তিষ্ক রেখা, বুধের এক থেকে একটা রেখা, এবং লাক লাইন মানে ফেট লাইন ভাগ্য রেখা, মস্তিষ্ক রেখা এবং বুধ পর্বত থেকে কোনো একটা লাইন এসে যদি একটা ট্রায়াঙ্গেল তৈরি করে, তখন কি হবে? এরা খুব খরচা মেপে মেপে করে, এরা হুট করে কোনো বিজনেসে যেতে চায় না, হুট করে কোনো বিজনেসে যেতে চায় না, যে বিজনেসটা ইনরিয়েলিস্টিক তুই বলবি এরা চলে যাবেন, এরা ভালো লিডারও হতে পারে, ভালো ফলোয়ারও হতে পারে। এরা সব সময় না বিভিন্ন জায়গা থেকে জ্ঞান আরোহণ করে, মানে জ্ঞান নলেজকে গেন করতে চায়, নলেজকে গেন করে এরা। আর এই হলো মোটামুটি, এটা কিন্তু গেল নর্মাল। এবার পাঁচটা রাজযোগ নিয়ে আমি বলবো, প্লামে কি ধরনের রাজযোগ থাকে। যাদের দেখছিস হার্ট লাইন এরকম, কোড়ে আঙুলটা খুবই শার্প মানে ছুচলো টাইপ, লাইফ লাইনটা এরকম, এবং মস্তিষ্ক রেখা তো এটা, মস্তিষ্ক রেখাটা দুভাগে বিভক্ত। এরা প্রচুর জিনিয়াস ইন মাইন্ড, মানে এদের পার্টিকুলার জিনিয়াস বলা হয়, বিশাল মাথা চালানোর লোক। এরা ব্যবসা করলে ব্যবসায় লাভ পাবে 100%, পরীক্ষা যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসবে, আইএএস আইপিএস যে কোনো পরীক্ষায় বসবে একদম পাবে। এরা সব সময় জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে থাকতে পছন্দ। এই প্রথম রাজযোগটা, কোড়ে আঙুলটা খুব শার্প হতে হবে, মস্তিষ্ক রেখা লম্বা হয়ে ভি আকৃতির হবে, লাইফ লাইনটাও বড় হতে হবে, ঠিক এই পজিশনটা যদি থাকে হাতের তবেই হবে। এইবার সেকেন্ড রাজ্য কি, দেখো, যাদের ভাগ্য রেখা সোজা উঠছে, হৃদয় রেখাকে ক্রস করে শনি পর্বতের দিকে এগোচ্ছে, মানে শনির আঙুলের দিকে এগোচ্ছে, যদি ভাই শনির আঙুলের দিকে শুধু এগোয় মানে একটা লাইন থাকে, তাহলে তার ভাগ্য খুব খারাপ। ভাগ্য রেখা যদি শনির দিকে একা উঠে যায়, তাহলে তার ভাগ্য খুব খারাপ। কিন্তু সেটা যদি ট্রায়াঙ্গেল বানিয়ে দেয়, আমার হাতে ট্রায়াঙ্গেল আছে, শনি পর্বতের উপরে আমার ট্রায়াঙ্গেল আছে ভাগ্য রেখা, কি হয়? তারা জুয়েলারি, জেমস্টোন, আয়রন, স্টিল, রিয়েল এস্টেট এই ধরনের যদি ব্যবসা করে, আমি অরিজিনালি জেমস্টোন এইসবের ব্যবসা করি, কারণ অ্যাস্ট্রোলজি করতে গেলে এই জিনিসগুলোর ব্যবসার দরকার, ইজ ভেরি প্রফিটেবল বিজনেস ফর হিম। কিন্তু এই ট্যাঙ্গেল মানে এই ত্রিশূলের চিহ্নটা হতে হবে, শুধু একটা যদি সিঙ্গেল লাইন হয়, তাহলে তার ভাগ্য খারাপ। শনি পর্বতের দিকে যদি ভাগ্য রেখা যায়, তাহলে তার ভাগ্য খারাপ। সুতরাং এইটা বুঝতে হবে। এইবার দেখ থার্ড সাইন, এই ট্রায়াঙ্গেলটাই একই জিনিস, এরকম একটা উঠলো, একটা ট্রায়াঙ্গেলের মুখ যাচ্ছে সূর্যের দিকে, আর একটা ট্রায়াঙ্গেলের মুখ যাচ্ছে বৃহস্পতির দিকে, তাহলে কি হবে? এরা এই ধরনের মানুষের প্রচন্ড নাম এবং যশ হয়, ফেম এন্ড নেম। এই ধরনের মানুষ মানুষের উপকার করতে ভালোবাসে, যদি পয়সা দিয়ে নাও করে, নিজের গুড অ্যাডভাইস দেবে। কিন্তু এই ধরনের যাদের রাজযোগ আছে, তারা যদি লোভী হয়, এই রাজযোগের কোনো ফল তারা পাবে না, এই রাজযোগের কোনো ফল তারা পাবে না, এই রাজযোগের ফল তারা পাবে না। এদেরকে কখনো লোভী হতে, এদেরকে কোনোদিনও লোভী হতে। এইবার চলে চতুর্থ সাইন, কি আছে? যার মনে কর এই ধরনের জিনিস আসছে, এইটা গেল আমার হৃদয় রেখা, এই আমার মস্তিষ্ক রেখা, এই আমার নেবেছে লাইফ লাইন, আর এই যে লাইনটা যেটা আমার সূর্যের পর্বত থেকে এসে নাবছে কোথায় অবধি, আমার মস্তিষ্ক রেখাকে যদি টাচ করেন, সেক্ষেত্রে কি হবে? এরা ভাই প্রচন্ড ফ্রিডম সিকার হয়, কারোর অর্ডার নিতে ভালোবাসে না, এগারোকা টাইপের ব্যক্তি। তুমি যদি ওকে অর্ডার দাও কোনো কাজ করবে না, এরা অর্ডার দিতে পছন্দ করে। সান হচ্ছে প্ল্যানেটদের রাজা, রাজা অর্ডার দেয়, রাজা অর্ডার নেয়, জজ অর্ডার দেয়, জজ লোকের থেকে অর্ডার নেয় না। এরা প্রচন্ড নলেজেবল হয়, এরা প্রচন্ড বিশ্বস্ত লোক হয়, মানে তোর
ভেতরের কোনো ভেদ জানলেও সে কারোর কাছে গিয়ে সেটাকে প্রকাশ করবে না। এরা লাইফে খুব বড় সাকসেসের জায়গা, দে আর টু মাচ সাকসেসফুল ইন দেয়ার লাইফ। আর একটা রাজ্য তৈরি হয়, এখানে তিনটে কন্ডিশন আছে। তিনটে কন্ডিশন কি কি? কারোর এখানে একসাথে দেখানো আছে, কারোর দেখলি এইরকম লাইফ লাইনটা নামছে, নেবে এইখানে একটা ভি শেপ তৈরি করবে, মানে দুমুখী হয়ে গেল। এটা একটা রাজ্য, এটা প্রথম রাজ্য, এটা দ্বিতীয় রাজ্য, এটা তৃতীয় রাজ্য। তো প্রথম রাজ্য যার আছে, সে ভাই নিজের চাকরির ক্ষেত্রের জন্য বা কাজ করুক, ব্যবসা করুক, যাই করুক, এর বাইরে গেলে এর উন্নতি হবে, বাইরে গেলে এর উন্নতি হবে। সেকেন্ড রাজ্যটা কি? এইটা কিসের জায়গা? চন্দ্রের জায়গা। হাতের এই জায়গাটা চন্দ্র পর্বতের জায়গা। ওইখান থেকে কোনো লাইন বেরিয়েছে, ওইখান থেকে কোনো লাইন বেসছে তার। অনেকেরই হাতে এইখান থেকে কোনো লাইন যদি বেরতো দেখিস, এরা যদি কোনো রকম খাবার দাবারের ব্যবসা করে, এরা যদি কোনো রকম ট্যুর ট্রাভেলস এর ব্যবসা করে, খাবার দাবারের ব্যবসা করুক আর ট্যুর ট্রাভেলস এর ব্যবসা করুক, মনে কর আছে কলকাতায়, বনগাঁতে গিয়ে ব্যবসা করলে ব্যবসার উন্নতি হবে না। মিনিমাম এই ফুড অথবা ট্যুরের ব্যবসা দেশের বাইরে যে কোনো জায়গায় গিয়ে করলে এরা মানে পয়সায় লাখ, মানে কোটি তো ছেড়ে দে, আরবপতি হয়ে। এইবার চলে তিন রকম, মানে তৃতীয়টায়, মনে কর কারোর হাতে দেখছিস এইরকম একটা ভাগ্যরেখা যাচ্ছে, আর অনামিকাই কনিষ্ঠা আঙুল বুধের ওইখান থেকে একটা লাইন যেটা হৃদয় রেখাকে ক্রস করে সোজা এসে এই ভাগ্যরেখার সঙ্গে এসে মিলছে, সেক্ষেত্রে থার্ড কন্ডিশন তৈরি। কি কন্ডিশন? ভাগ্যরেখাতে কানেকশন দিয়েছে বুধ, আপনি ব্যবসা করুন, জব আপনার জন্য নয়, আপনি যারই ব্যবসা করবেন তাতেই আপনি সফল হবেন। এই মোটামুটি ছিল তোদের আজকের ক্লাসের পামিস্ট্রি নিয়ে আমার জ্ঞান। মোটামুটি আশা করি যদি নোটস পড়া যায় আর যদি একটু নিজের হাতগুলোকে দেখা যায়, মোটামুটি বাইরের জ্যোতিষীরা যা যা করে তাদের থেকে একটু বেশি বলে দিই। এছাড়াও পামিস্ট্রিতে বহু জিনিস আছে, এছাড়াও পামিস্ট্রিতে অনেক জিনিস আছে। তবে মোটামুটি তোদের এই একটা ক্লাসে, এই ক্লাসটাই হয়তো 10টা ক্লাস করায় অনেকে, মোটামুটি পামিস্ট্রি কি হয় মোটামুটি আমি বুঝিয়ে দিয়েছি। নোটগুলো আমি দিয়ে দেবো, অসুবিধা নেই, নোটস গুলো আমি দিয়ে দেবো। কারোর হাত তোরা দেখতে পারো, হাত দেখার জন্য যে বিশাল বড় কোর্সের দরকার পড়ে তা নয়, হাত দেখার দুটো পদ্ধতি আছে, সেই পদ্ধতি দুটো বলে আমি আজকের ক্লাস স্টপ করব। তা এবার জিৎ আনমিউট করে বল, তোর কি বুঝতে কোথাও অসুবিধা হয়েছে? হ্যালো। একটা জায়গায় হ্যাঁ বল। আপনি বললেন যে শুক্রের যে জায়গাটা আছে না, হুম। ভেনাসের, হুম। ভেনাসের জায়গাটা মানে চওড়া, মানে আমার যেমন ভেনাসের জায়গাটা পুরো ফুলে ফেটে উঠছে আর কি, মানে ফেটে ওঠে ভেনাসের যেরকম। জায়গা ফুলে ফেপে ওঠা মানে হচ্ছে ভেনাস স্ট্রং, ঠিক আছে? বৃহস্পতি দেখ নিচস্থ আছে তোর হাতে, হ্যাঁ বৃহস্পতি বৃহস্পতি। নিচের দিকে আছে। সব কি বলছে? ঝগড়া কে করেছিল? বৃহস্পতি এসে ঝগড়া করেছিল ভেনাস। ভেনাস যে ঘরে বসেছিল সেটা কিন্তু ভেনাসের প্রবলেম করার ঘর নয়, কেতুর ঘরে ভেনাস বসেছিল, তাই তো? তো 6 নম্বর ঘরে ভেনাস বসেছিল, হ্যাঁ। কিন্তু ভেনাসের শত্রু নয়। দেখ তোর হাত না দেখে আমি বলে দিলাম তোর বৃহস্পতি ডাউন, বললাম তো। হুম। ঠকও বললো বৃহস্পতি ডাউন। তোকে জারখান দিয়ে আরো শুক্রকে তীব্র করে দিল। কেন জারখানটা দিতে নেই? এই কারণে দিতে নেই, যার শুক্র অলরেডি উচ্চ মানে আছে, তার তো শুক্র ভালো আছে, যে দেবে গেছে তাকে আমাকে স্ট্রং করতে হবে। এইটাও কিন্তু অ্যাস্ট্রোলজির একটা বড় জিনিস। আমি বলেছিলাম পামেস্ট্রি যারা ভালো মতন জানে, পামেস্ট্রি কিচ্ছু নয়, পামেস্ট্রি নর্মাল ফর্মুলার উপর চলে। 5-6 দিন নিজের হাতে যে যে জায়গাগুলো আমি এঁকেছি, স্কেচ পেন, বিভিন্ন রকমের স্কেচ পেন নিয়ে বসে হাতে না দাগ করবি জায়গাগুলো, দিয়ে কি প্রেডিকশন হচ্ছে একটা জায়গায় লেখ, পামেস্ট্রি শিখে যাবে। নিজের হাতে একটা স্কেচ পেন নিয়ে বসবি বিভিন্ন কালারের, এইটা শুক্রের পর্বত গোল কর জায়গাটা, ঠিক আছে? পাশে লেখ দেবে গেছে, দেবে গেছে। নাবলে কি হবে, নাবলে কি হবে, মানে আমার শুক্র খারাপ যদি দেবে যায়। যদি ফুলে থাকে শুক্র স্ট্রং, তার মানে আমার লাক্সারিয়াস লাইফ দেবে, সুন্দর দেখতে বৌমা দেবে, মানে বউ দেবে, আমি লাভ রিলেশনে পড়বো,
কিন্তু বৃহস্পতি যেহেতু ডাউন, বৃহস্পতি আমাকে অ্যাডভাইস দেবে না। আমাকে লাক্সারিয়াস লাইফ পেতে হলে বৃহস্পতির অ্যাডভাইসটাও দরকার। আমাকে উন্নতি করতে হলে হ্যাঁ, কারোর অ্যাডভাইস দরকার। আমার গুরু ডাউন মানে আমাকে গুরু শুনতে হবে, যেখান থেকে আমি উন্নতি পাবো। তার জন্য আমার ভেনাসকে কিছু পেমেন্ট দিতে হবে। এইবার বল, এইভাবে যদি করিস, হাত দেখতে কতক্ষণ সময় লাগবে একটা মানুষের? বেশিক্ষণ। ফর্মুলা টোটালি ফর্মুলা গুলো মনে রাখলে। আর বলছে ক্রস চিহ্ন যেটা বলছেন, ঠিক হুম। আছে? হ্যালো। হ্যাঁ, ক্রস চিহ্ন একটা থাকলেই ক্রস কাজ হবে, চিহ্নটা আমার, দুটো হলে না ফাংশন। আমার দু হাতে না না, আমার ক্রস চিহ্নটা বাঁ হাতে একটা, ডান হাতে একটা। এবারে ব্যাপার আছে, এখানে ব্যাপারটা বুঝবেন। হুম। তো আমার বাঁ হাতের ক্রস চিহ্নটা আস্তে 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 দিন যাচ্ছে যত, তত ওটা আস্তে আস্তে মুছে যাচ্ছে। মানে এটা কি, মানে কি করে হয়? যে কোনো রেখা মানুষের বয়সের সাথে সাথে মুছে যায়, একটাই মাথায় রাখবি, হাতটা হচ্ছে ডিভাইন জিনিস, ঠিক আছে? ভগবানের তৈরি, তোর বডিটা তোর নিজের তৈরি। যখন কোনো রেখা মুছে যায়, যেহেতু ক্রস সাইন একটা রাজযোগ তৈরি করে, কোন হাতে মুছে যাচ্ছে? বাঁ হাতে। বাঁ হাতে আস্তে আস্তে, ডান হাতেরটা পুরো একদম ক্লিন আছে, মানে দুটো হাতেই আমার ক্রস চিহ্ন আছে, বুঝলেন তো? তো বাঁ হাতে হালকা ক্রস হয়ে সাইন যাচ্ছে। মানে কি? ক্রস ওই সাইন যে ওই যে মানে কি? মাঝখানে। আগে ক্রস সাইন মানে কি? ক্রস সাইনটা যে দেখলে, এই ক্রস সাইন কি করে? তুই রাজযোগ। ধার্মিক আছিস, ঠিক আছে, তোর চ্যারিটেবল নেচার আছে, তোকে ওপরওয়ালার হেল্প আছে, কিন্তু ডিভাইন হেল্পটা পাচ্ছিস না কেন? তুই রেসপেক্টও পাস মানুষের, কিন্তু তুই পাচ্ছিস না একটা জিনিসের জন্য, পুরো ডাউন। এটা হচ্ছে তোর গুরু নিচস্থ আছে। বৃহস্পতি হচ্ছে এমনই একটা প্ল্যানেট, লাল কিতাবে কেন বৃহস্পতিকে 4টে ঘর দিয়েছে, এই একটা কারণেই দিয়েছে। বৃহস্পতি মারাত্মক গ্রহ। একটা বৃহস্পতিকে পাওয়ার থাকলে বাদ বাকি 8জন কিছু করতে পারে না, যতই নিচে অবস্থান করুক। যার হাতে বৃহস্পতি উচ্চে আছে, মানে বৃহস্পতি পর্বত উচ্চে আছে, বাদ বাকি সব ডাউন আছে, মানে নিম্ন দিকে আছে, দেবে আছে, কোনো অসুবিধা নেই তার লাইফে। যত বড় প্রবলেমে পড়ুক সে বেরিয়ে যাবে। এইবার দেখ, হাত দেখে একটা মানুষকে যখন পাথর দেওয়া হয়, তখন তো হাতের উপর থেকে পাথরটা দেওয়া হয়। এবার প্রেডিকশনটাতে একটু সমস্যা চলে আসে। তখন আমাদের কি করতে হয়, তার ন্যাটাল চার্ট থেকে বিচার করতে হয়। হাত আমাকে মোটামুটি জানিয়ে দেবে আমার ক্যারেক্টার কিরকম, আমি লাইফে কি কতদিন বাঁচবো, কি ধরনের প্রফেশন নেবো, কিরকম লাইফস্টাইল চলবে, আমার মন কিরকম, আমার মানসিকতা কিরকম, আমার বুদ্ধি কিরকম, আমার বন্ধুর সাথে থাকতে ভালোবাসি, থাকতে প্রেমে বিয়ে কটা হবে, সব বলে দেবে। একটা জিনিস বলতে পারবে না, কোয়ালিটি বলতে পারবে। একটা জিনিস বলতে পারবে না, কোন টাইমে হবে বলতে পারবে। কোন টাইমে কোন জিনিস ঘটবে, তার জন্য ন্যাটাল চ্যাটের বিচার অতি অবশ্যই দরকার। যে কারণে পামেস্ট্রি যারা করে, তারা ওই অন্ধের মতন ওই হাতে একটা কাটিং দেখে নিল বিবাহ রেখায়, তোমার একটা বিবাহ হতে হতে তোমার একটা প্রেম কেটে গেছে না, এটা হলো একটা তুক মারা। আরে ভাই, হাতের রেখা আজকে কাটিং আছে, কালকে কাটিংটা নাও থাকতে পারে, এটা হাতের রেখাতে হবেই। যে কারণে হস্তরেখাকে বলা হয় সামুদ্রিক শাস্ত্র। সামুদ্রিক কেন শাস্ত্রে হয়? হয় সামুদ্রিক কেন, মানে হয় যায় কেন? এটা ডিভাইনের, এটা উপর বলা, তোমার হাতের লেখা তো তুমি লেখো না, হাতের লেখা ভগবান লেখে। না না, মুছে যাচ্ছে কেন, হঠাৎ করে মুছছে কেন? এটাই কারোর বড় মুছে কথা। যায়, আবার কারোর উঠে। উঠে কেন? এটা হঠাৎ কেন? এটা হঠাৎ মানে তোমাকে কিছু ইন্ডিকেশন দিচ্ছে তোমার লাইফে। বেসিক্যালি নিজের পাওয়ার হ্যান্ডটাকে দেখবে। আর কর্মের ক্ষেত্রে কি হয়, মানে কর্মের ক্ষেত্রে যদি কোনো রেখা জন্মায় তাহলে কি সে, মানে, কর্মক্ষেত্র কি দিয়ে দেখবি? লাইফ লাইন থেকে দেখবি। হ্যাঁ, কর্ম দেখি লাইফ লাইন। এবার দেখছিস কর্ম রেখার মধ্যে বেশি একটা প্রমিনেন্ট লাইন তৈরি হচ্ছে বুধের নিচ থেকে, মানে এর ব্যবসা করবে। বুধের নিচে যাদের লাইন আছে না, বুধ পর্বতের নিচে থেকে লাইন যাদের বেশি স্টার্ট হচ্ছে, এরা ব্যবসায়ী হবে। বলবেনি যে আমি ব্যবসা করি। বুধ তার দেখবি হাতে দেখবি বুধের কন্ডিশন কেমন। মোটামুটি প্রিলিমিনারি স্টেজে হাত দেখে বোঝার জন্য সব থেকে বড় জিনিস, এইভাবে বুঝতে পারবি না, স্কেচ পেন কিনে আনতে হবে, কিনে এনে আমার রেকর্ডিংটাকে বারবার দেখতে হবে, নিজের হাতে জায়গাগুলোকে নোট ডাউন করতে হবে।
করে একটা খাতা পেন্সিল নিয়ে নিজের আগে হাতের প্রেডিকশন বার করতে হবে, যে আমি আমার হাতের প্রেডিকশন বার করি। 3-4 বার করবি, কারোর হাত দেখে বলে দিতে পারবি যা কিছু থাক তার লাইফে। বোঝা গেছে? হ্যালো, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আচ্ছা, একদম একদম। তা এইটা নিয়ে তোদের একটা কিউরিওসিটি ছিল, তো আমি কিউরিওসিটিটা আজকে দূর করে দিই। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। হুম, রেকর্ডিংটা আমি পাঠিয়ে দিচ্ছি, নোটস গুলো পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ বল। রেমেডি কেন হবে না? হাত দেখে তো রেমেডি দেয় তো। এই যে পর্বতগুলো বোঝালাম, ঠিক আছে, যার যে গ্রহ নিচের দিকে থাকবে, হাতের পর্বত বুঝিয়েছিলাম, পর্বত আগে পর্বতে যা, দাঁড়া, পর্বতে যা, বুঝতে পারবি। এই দুটো ছবি তোদের খুব কাজে লাগবে। করা আছে, এটা বুধের আঙুল, এটা সানের আঙুল, এটা শনির আঙুল, এটা গুরুর আঙুল। এই জায়গাটা হচ্ছে আমাদের শুক্রের পর্বত, এইটা যার ডাউন থাকবে তাকে জারকান দিবি। নিচের দিকে দেবে আছে মানে শুক্র নিচস্থ আছে, তাকে দেবে এটা। যার চন্দ্রের জায়গা নিচস্থ আছে তাকে কি বলবি? মায়ের সাথে সমস্যা, গাড়ি বাড়ি পাচ্ছে না, লিকুইড ক্যাশের অভাব হয়ে যাচ্ছে, তাকে তুই মুক্ত দিবি। যার দেখছিস মঙ্গলের যে দুটো পর্বত রয়েছে, এই দুটো জায়গায় মঙ্গলের পর্বতে দেখছিস ডাউন, মানে তার মঙ্গলের প্রবলেম আছে, তাকে পলা দিবি। যার বুধের এই জায়গাটা ডাউন, পান্না দিবি। যার সানের জায়গা ডাউন আছে, রুবি দিবি। যার শনির জায়গা ডাউন আছে, তাকে পরিষ্কার এমিথিস দিবি অথবা নীলা দিবি। যার গুরুর জায়গা ডাউন আছে, তাকে এ দিবি, কোকড়াস দিবি। এটাই তো রেমেডি। প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন থাকে, ঠিক আছে? যার ভাই জন্মের তারিখ নেই, জন্মের তারিখ নেই যার, সে নিজে বেসিক্যালি অন্ধকারেই আছে লাইফ। তার পার্টিকুলার হাত দেখার পর হোরারি করে, যে রেমেডিটা দেবো হোরারি করে তার কোয়ালিটি বুঝে রেমেডিটাকে দিতে হবে। বোঝা গেল? সবার আগে, হ্যাঁ বল। হ্যাঁ, 3টে রেখা মানে এখানে পরিষ্কার নোটসে দেওয়া আছে, 3খানা বিয়ে হবে না। তোর যার সাথে প্রেম থাকবে লাইফে তার সাথে তো বিয়ে হবে, তাকে বিয়ে করবিই না। তুই বিয়ে করবি অপর কোনো ব্যক্তিকে, ঠিক আছে? প্রেম খুব মানে রিয়েল লাইফ প্রেম, বিয়ে তাকে তুই করতে পারবি। রোমান্টিক হতে পারিস কিন্তু নিজের। একটু ছোট মানে টোটাল তো 3টে রেখা, যেটা বড় ওটাকে সিঙ্গেল রেখাই ধরতে হবে, একটাই বিয়ে হবে, ঠিক আছে? কিন্তু সেই বিয়েটা যার সাথে প্রেম ছিল তার সাথে এই কারণে হবে না, আর হলেও ভেঙে যাবে নিজের বুদ্ধির দোষে। নোটসে পরিষ্কার লেখা আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তার বিয়ে হবে না, তার বিয়ে হবে না। যার কোনো রেখা নেই, এই দেখ এইখানে দেওয়া আছে, নেই। অনেকে প্রেম করে না, হবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি শুক্র পর্বতে, শুক্র পর্বত মানে এই জায়গাটা, যদি ভালো কোনো রেখার উৎপত্তি হয় যেটা শুক্র পর্বত দিয়ে যাচ্ছে, তার বিয়ে হবে। এবার তার সঙ্গে হোরারিটাকে তোকে ইনক্লুড করতে হবে এখানে। কি হোরারি ইনক্লুড করতে হবে? হাতটা দেখলাম কারোর বিবাহ রেখা নেই, আমি সোজা চলে যাব, তাকে 1 থেকে 249-এর মধ্যে একটা নাম্বার ধরতে বলবো, ধরে তার ন্যাটাল চার্ট বার করবো আগে। আমি যেখানে বসে আছি, হোরারি কেমন করে করে, একটা প্রশ্নের জন্য একবারই অ্যান্সার হয় হোরারি।
প্রশ্ন একটার জন্য একবারে হোরারি হবে, দ্বিতীয় প্রশ্নের জন্য আবার হোরারি করতে হবে। অ্যাস্ট্রোলজারকে নিজে যেখানে বসে, তুই কোচবিহারে বসে আছিস, কোচবিহারের যে টাইমে তুই হোরারি করছিস সেই টাইমটা নিতে হবে। বারবার বলেছি কেপি অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে। সেইখানে গিয়ে 7 নম্বর ঘরটাতে দেখবি, 7 নম্বর ঘরের যদি সাবলট 2, 5, 7, 11 এই চারটে নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারকে প্রমিস করে বা থাকে, তবে তার বিয়ের যোগ আছে। আর যদি না করে, তার বিয়ের কোনো প্রমিস নেই, তার বিয়ে হবে না। এইবার একটা জিনিস বুঝতে পারলি যে প্রত্যেকটা মোডালিটি আরেকটা মোডালিটির উপর কেমন করে ডিপেন্ডেন্ট। বুঝা গেল? ভালো করে। হুম হুম হুম। কোন গ্রহটা ডাউন, যার হাতের জায়গাটা দেখবি 9টা গ্রহের মধ্যে একটা জিনিস ভালো করে বুঝেন, আমি হাতটা দেখাচ্ছি যখন তখন, এটা প্র্যাকটিসের জিনিস। দাঁড়া, বলে দিচ্ছি কোনটা ডাউন। দেখ এখানে সব ফিঙ্গার দেওয়া আছে, জায়গা দেওয়া আছে। এইগুলো দেখ 9টা গ্রহেরই জায়গা দেওয়া আছে। যার হাতে, হাতটা যখন হাত দিবি দেখতে পাবি তো কোনো জায়গা ফোলা আছে। কারোর দেখলি সূর্যের জায়গাটা ফোলা, তার মানে কি, এ লাইফে নেম এন্ড ফেম পাবে, মানে যশ এবং খ্যাতি তার হবে। কিন্তু দেখলি শনির জায়গাটা ডাউন, এই জায়গাটা ডাউন নিচের দিকে, তার মানে কি তার শনি নিচস্থ। তাহলে শনিকে আমাকে পাওয়ার দিতে হবে। কারণ শনি যদি নিচস্থ থাকে, শনিকে যদি পাওয়ার না দিই, শনি কি করবে, আমার লাইফে ক্রিটিক্যালনেস তৈরি করবে। বা শনিকে গার্ড দিতে হবে, পাওয়ার অর্থ হচ্ছে গার্ড দিতে হবে। কারণ শনি নিচস্থ হয়ে গেছে, শনিকে যদি গার্ড না দিই, আমার লাইফে স্ট্রাগল বাড়বে, আমার কোনো কাজ হওয়া কাজ হয়ে হবে না। বোঝা গেল? বোঝাতে পারলাম? এইবার, হ্যাঁ বল। নিজের হাত দেখ, যে জায়গাগুলো ফোলা আছে হাতের, যে যে পোর্শন গুলো, হাতটা যখন দেখছিস, আমার আমার হাতের ছবিটা দেখ, আমি দেখাচ্ছি দেখ। আমার এখানে দেখ এই জায়গাটা ফোলা, দেখতে পাচ্ছিস? তার মানে আমার বৃহস্পতি উচ্চস্থ। শনির জায়গাটা দেখ ডাউন, ডাউন দেখতে পাচ্ছিস? সূর্যের জায়গাটাও দেখ ডাউন, দেখা যাচ্ছে? এইখানটা মোটামুটি ফোলা, এটা ফোলা। হ্যাঁ, যেটা ডাউন তাকে গার্ড দিতে হবে। হ্যাঁ, এবার বোঝাতে পারলাম? এর, আরে ভাই, সবাই যদি ভালো থাকবে তাহলে তো তুই শ্রীরামচন্দ্রেরও প্রবলেম ছিল, শ্রীরামচন্দ্রের ক্ষেত্রেও প্রবলেম ছিল। প্রত্যেকটা লোকের কোনো না কোনো গ্রহ খারাপ আছে বলেই তো তার লাইফে স্ট্রাগল আছে। নইলে তো সে পারফেক্ট হয়ে যেত, সে অমর হয়ে যেত, তার মৃত্যুই আসতো না। একদিন তোদেরকে শ্রীরামচন্দ্রের ছকটা নিয়ে বসবো, বোঝাবো তার কি কি ঘর খারাপ ছিল ভাই। ঠিক আছে? নিজে বল কোন গ্রহ খারাপ আছে। আমি তো দেখালাম, আমার হাতটা দেখ, বৃহস্পতি ঠিক আছে, শনি নিচস্থ, রবি নিচস্থ, বুধ ঠিক আছে, চন্দ্র ঠিক আছে। আর রবি খারাপ তো, নিচের তো, এই তো নিচস্থ, উঁচু নেই এখানটা যেমন। এবার রবি নিচস্থ হলে কি হবে? রবি নিচস্থ, রবি মানে কে পিতা, পিতা অল্প বয়সে মারা যাবে। নাম করতে হবে, রবি যাদের নিচস্থ হয়ে যায় তাদের নামের থেকে বদনাম বেশি হয়ে যায় লাইফ। হ্যাঁ, দুটোই খারাপ, দুটোই খারাপ। 9টার 9টাও খারাপ হতো, একদম। এবার ক্লিয়ার হয়ে গেছে? ঠিক আছে, এবার আমি শেয়ারিংটা বন্ধ করে দিয়েছিলাম, আর ক্লাসটাও আমি অফ করছি, রেকর্ডিং গুলো পাঠিয়ে দিচ্ছি, ভালো করে স্কেচ পেন কিনে এনে এগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে?